প্রাণপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 818তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো মুন্সিগঞ্জের ছেলে মোহাম্মদ হৃদয়ের জীবনের চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, গোপনে দুই যমজ বোন বিয়ে করে 12টি। গোপনে যমজ দুই বোন 12টি বিয়ে করে। আমি জীবনের গল্পের অনুষ্ঠানে 818তম গল্প প্রচার করতে যাচ্ছি। এই পর্যন্ত প্রায় 2 থেকে 3 হাজার মানুষের জীবনের গল্প পড়েছি, কিন্তু এমন প্রতারণাও কি মানুষ করতে পারে আমি স্বপ্নও চিন্তা করতে পারিনি। যাই হোক, আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মুন্সিগঞ্জের ভাই মোহাম্মদ হৃদয়ের জীবনের বাস্তবিক গল্পটা শুনবেন এবং গল্প শেষে হৃদয় ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, আমার বাড়ি মুন্সিগঞ্জ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা মুন্সিগঞ্জ শহর থেকে চরগেশে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কাঠের ব্যবসায়িক। আমার বাবা আমাদের এলাকার বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে এবং সেই গাছ কেনার পরে আমার বাবা সেই গাছ দিয়ে কাঠ বানায়। কাঠ বানিয়ে সেই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার আমার বাবা তৈরি করে এবং ফার্নিচার শুধু তৈরি করে না, আমার বাবার মুন্সিগঞ্জে অনেকগুলো ফার্নিচারের দোকানও আছে। শুধু মুন্সিগঞ্জে নয়, রাজধানী ঢাকাতেও আমার বাবার ফার্নিচারের দোকান আছে। ফার্নিচার ব্যবসায়িক হিসাবে আমার বাবা অনেক পরিচিত একজন মুখ। দূর দূরান্ত থেকে মানুষ আমার বাবার কাছে ছুটে আসে কাঠের ফার্নিচারের জন্য। যাই হোক, আমার ছোটোবেলার দিনগুলো অনেক সুখের কাটে, অনেক শান্তির কাটে। তার কারণ হচ্ছে আমার যে 2টা ভাই ছিল এবং বোন ছিল, আমি সবার ছোট ছিলাম এবং ছোট থাকার কারণে বাবা মা ভাই বোন দাদা দাদি প্রত্যেকে মিলে আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং অতিরিক্ত ভালোবাসা পাওয়ার পরে আমার ছোটোবেলা থেকে আমার জীবনটা একটু বেপরোয়া হয়ে ওঠে। বেপরোয়া বলতে ঠিক এরকম যে আমি ঠিকমতো পড়াশোনা করতাম না, আমি প্রচুর দুষ্টামি করতাম, বন্ধুদের সাথে মিশতাম এবং স্কুলে যেতাম না। আমি যদি স্কুলে যাবো না বলে বায়না ধরতাম, আমার মা যদিও আমাকে মারতো, কিন্তু একই সাথে আমার দাদা দাদি, আমার বড় ভাইয়া আর আমার আপু মিলে আমাকে আগলে রাখতো। স্কুলে না যেতে চাইলে ওরা আমাকে জোর করে স্কুলে পাঠাইতো না। এবং এরকম অতিরিক্ত ভালোবাসা পেতে পেতে একটা সময় আমি প্রচুর পরিমাণের বেপরোয়া হয়ে উঠি এবং সেই বেপরোয়ার সূত্র ধরে আমি বাড়িতে এত পরিমাণে দুষ্টামি করতাম যেটা বলার মতো না। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, আমি যখন আমাদের এলাকার একটা স্কুলে ক্লাস 6-এ পড়ি এবং ক্লাস 6-এ পড়া অবস্থায় আমি আমার এলাকার মানুষগুলোর সাথে, আমার এলাকার চোরগুলোর সাথে গরু চুরিতে জড়িয়ে পড়ি। আমি বিভিন্ন এলাকাতে যাইতাম এবং সেখানে গরু ছাগল সহ এইটা ওইটা চুরি করতাম। আমি তখন সবেমাত্র ক্লাস 6-এ পড়ি। এরকম করে আমি ক্লাস 6-এ পড়া অবস্থায় আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি তখন আর খুব বেশি একটা স্কুলে যাই না। আমার বাবা তো তখন বেশিরভাগ সময় হচ্ছে ব্যবসার কাজে বাইরে থাকতো। আপা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতো, বিভিন্ন এলাকাতে যেত, ওখানে গিয়ে গাছ কিনতো এবং গাছ কিনে ট্রাক বোঝাই করে আমার বাবা গাছ মুন্সিগঞ্জে নিয়ে আসতো এবং আমাদের কাঠ কাটার মিলে আমার বাবা সেই কাঠ কেটে ফার্নিচার তৈরি করতো। একইভাবে আমার বাবা ভীষণ ভালো একজন মানুষও ছিল, 5 ওয়াক্ত নামাজও পড়তো, দিনের পথেও চলতো। তো আমি বাবার এমন ফরজগার একজন বাবার সন্তান হয়ে গরু চুরি করি, এটা আমার কাছে ভাবতেও অনেক বেশি খারাপ লাগতো। কিন্তু তারপরেও আমি টাকার জন্য নয়, শুধুমাত্র সময় কাটানোর জন্য, মজা করার জন্য, দুষ্টামি করার জন্য এই পেশাটার সাথে জড়িয়ে পড়ি। এমন করতে করতে প্রায় 2 বছরের মতো কেটে যায়। 2 বছর পর্যন্ত আমি কত যে গরু চুরি করছি তার কোনো হিসাব নাই। আমি আবারও বলি, আমি রিপিট করেছি, আমি তখন সবেমাত্র ক্লাস 6-এ পড়তাম, বয়স একদম কম ছিল। ওইখানে যতগুলো গরু চোর ছিল তাদের মাঝে আমি ছিলাম সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট ছিলাম এবং যার জন্য সবাই আমাকে অনেক আদরও করতো। এবং আমি প্রচুর পরিমাণে দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম, দৌড় লাভ এইসব আমি সবসময় ভালো পারতাম।
এমন করে 2 বছর করার পরে একদিন কোরবানের ঈদের আগে ওই সময় আমাদের প্ল্যানিং ছিল যে আমরা অনেক বেশি গরু চুরি করবো, যেই কারণে আমরা আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা গ্রামে গরু চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা ওখানে গরু চুরি করব। কিন্তু দুর্ভাগ্যবশত ওই এলাকায় গরু চুরি করতে গিয়ে সে রাতে আমরা ধরা খেয়ে যাই। শুধু আমি নয়, আমার সাথে সহযোগী যারা ছিল আমরা প্রত্যেকেই ধরা খাই। তার কারণ হচ্ছে এর আগের দিন রাতের বেলা আমরা পাশের গ্রাম থেকে গরু চুরি করি, এবং পাশের গ্রাম থেকে গরু চুরি করার পরে এই গ্রামে অনেক বড় একটা গরু আছে, সেটা সন্তান, এবং এই গরুর মালিকের বাসাও হচ্ছে রাস্তার পাশে, মানে রাস্তা থেকে খুবই কাছে। সো ওখানে গেলে আমরা খুব সহজে ওনার এখান থেকে গরুটা নিতে পারবো, এবং সেই গরুটা খুব সহজে আমরা বাজারজাত করতে পারবো, বিক্রি করতে পারবো। যদিও রিস্ক ছিল একটু, তারপরও রিস্ক মাথায় নিয়েই কোরবানের আগে আমরা তখন পাশের গ্রামে চুরি করতে যাই। আমরা বুঝতে পারি না যে 2-3টা গ্রাম মিলে তখন উৎপেতে আছে আমাদেরকে ধরার জন্য, মানে তারা পাহারাদার বসাইছে। এই পাহারাদারের সন্তান কিন্তু আমাদের কানে আসে নাই। যখন পাহারাদার বসানোর পরে আমরা চুরি করতে গেছি, এবং গ্রামে ঢোকা মাত্রই চারপাশ থেকে ঘেরাও করে আমাদেরকে সাথে সাথে ওইখানে ধরে ফেলে। এবং যখন ধরে ফেলে কোনো কিছু থাকে না, মানে কেউ বিশ্বাস করতে পারে না যে আমি গরু চুরি করেছি বা আমি যে তাদের সাথে চোর, এইটা কেউ মানতে পারতেছিল না। কারণ আমি তখনও হাফ প্যান্ট পরা এবং গেঞ্জি গায়ে পরা ছিলাম। আমি যে চোর এটা কেউ মানতেই পারতেছিল না। যাই হোক, সবাইকে অনেক মারধর করলো, আমাকে ততটা মারে নাই। সূর্যের আলো যখন উঠলো তখন হই হুল্লো করে আশেপাশের সমস্ত গ্রামের নর নারী পুরুষ ছোট বাচ্চা সবাই মিলে চোর দেখার জন্য ছুটে আসে। আমার গায়ে যদিও হাত তোলে নাই, কিন্তু আমাকে কয়েকটা ঘুষি দিয়েছিল, এবং যার কারণে আমার শরীরের বিভিন্ন জায়গা কালো হয়ে গেছে। আর আমার সাথে যে বাকি চোরগুলো ছিল ওদেরকে প্রচণ্ড রকমের মারছে, এত পরিমাণের মারছে যে মায়ের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। ওদের একদম অজ্ঞান করে ফেলছে পিটাইয়া। তো যাই হোক, সকালবেলা তখন আমাকে আমার ঠিকানা চাইলো, আমি তখন আমার বাবার নাম বললাম। আমার বাবার নাম বলার পরে ওরা কেউ বিশ্বাসই করতে চায় না যে অমুক বাপের সন্তান হয়ে আমি গরু চুরি করি, আমি গরু চুরিতে ধরা খাইছি। ওই এলাকার কিছু মানুষ বলে চোরকে যখন মাইট দেওয়া হয় চোরে এমপির নাম বলে, মন্ত্রীর নাম বলে, এবং বেশি মাইট দিলে প্রধানমন্ত্রীর নামও বলে দেয় যে চোরের সাথে জড়িত আছে। সম্ভবত ও মায়ের জ্বালা সহ্য করতে না পেরে ও মিথ্যা বলতেছে। আমার বাবার নাম বলে যে ওই লোকের সন্তান কখনো চোর হতে পারে না। তো বিশ্বাস করে না। বিশ্বাস করবেন, ঠিক সেই মুহূর্তটাতে কেন জানি আমার চোখে পানি চলে আসে। আমার কাছে মনে হয় আমি চরম পরিমাণের অন্যায় অপরাধ করে ফেলছি। আমি তখন কান্না করে দিই। কান্না করতেছি, তখনই আমার বাবাকে খবর দেওয়া হয়, এবং একটা পর্যায়ে আমার বাবা তখন আসে, এবং বাবা ওই দিন বাড়িতেই ছিল। বাবা আসার পরে আমি বাবার মুখের দিকে তাকাইতে পারতেছিলাম না, নিচের দিকে তাকাই আছি। বাবা সবার কাছে বলতেছে আপনাদের সবার জুতা দিয়ে একটা জুতার মালা বানিয়ে দেন, ওই জুতার মালা বানিয়ে আমার গলায় জুতার মালাটা পরাই দেন। আমার মতো বাবার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার সন্তান, আমার বাকি 2টা ছেলে সন্তান আছে, আমি এই 2টা সন্তানকে আমি মানুষের মতো মানুষ তৈরি করেছি। আমার মেয়েটাকেও আমি যথেষ্ট পরিমাণের ভালো দিনই শিক্ষা দিয়ে আমি আমার মেয়েটাকে বড় করেছি। কিন্তু আমার এই কুলাঙ্গার সন্তানকে আমি ছোটোবেলা থেকে কোনো কাজে কোনো কিছুতে তাকে বাধা দিয়ে রাখতে পারিনি। ও এত পরিমাণে লাফাঙ্গা ছিল, স্কুলে যাইতো না, পড়াশোনা করতো না, এবং সর্বক্ষেত্রে ও প্রচণ্ড রকমের দুষ্ট ছিল। যাই হোক, আপনারা ধরছেন, আপনাদের আইনে যা আসে আপনারা সেটাই করেন। তো সবাই মিলে তখন বলতেছিল ও তো এখনও ছোটো, ও বুঝতে পারে না, হয়তো বড়রা ওরে বুঝিয়ে শোনে টাকা লোভ দেখে নিয়ে আসছে। ও আসলে গরু দিয়ে ও চুরি করবে, ও কিন্তু গরু চোরের মতো না। আমার আব্বা বলে আমি কোনো কথা শুনতে চাই না, আপনারা ওরে সহ চালান করে দিন পুলিশের কাছে। তো ওই এলাকার কিছু লোকজন আছে যারা আমার আব্বার ভীষণ পরিচিত বন্ধু সুলভ, তা তখন আমাকে বলল যে রাগ করেন না, ছেলে মানুষ অপরাধ করে ফেলছে, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দিয়ে চলেন আমরা একটা কাজ করি, বাকিদেরকে আমরা তখন পুলিশে দিয়ে দিই। এবং আমার আব্বার সহযোগিতায় সহ থানা থেকে পুলিশ এসে বাকি যে চোরগুলো আমার সাথে ছিল বড়রা সবাইদেরকে পুলিশে দিয়ে দিল, এবং পুলিশে ধরাই দিল। আমার বাবা তখন আমাকে বাড়ি নিয়ে আসছে। আমি ওইখানে ওই রাতে বাকি চোরগুলোকে যেভাবে পিটাইছে আমি তো এটা চোখে দেখছি। আমার কাছে মনে হয় আমাকে বাড়িতে আনার পরে ঘরের দরজা আটকায়া আমার বাবা তার চেয়েও আরও অনেক বেশি পিটাইছে। আমাকে মারতে 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 আমি জায়গায় অজ্ঞান হয়ে যাই, আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। আমার বাবা তারপরেও কাউকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না, দরজা খুলে মগে করে পানি নিয়ে আসে, আমার চোখে মুখে পানির ছিটা দিয়ে আমাকে জ্ঞান ফিরিয়ে আনে। আমার জ্ঞান আসার পরে আমার বাবা তখন পুনরায় আমাকে আবারও পিটায়। আমার একবার জ্ঞান চলে যায়, আবার জ্ঞান ফিরে আসে, দেন বাবা আমাকে আবারও পিঠায়, গরুর মতো করে আমাকে পিটায়। এত পরিমাণের মায়ের আমার মনে হয় আমি জন্মের পরে কখনোই খাই নাই। এই মায়ের সহ্য করে অনেক কষ্টের পরে আমি যাই হোক পরে আমার মা ঘরে ঢুকে বা দাদি ঘরে ঢুকে, তারা ঢুকে আমাকে খুব কষ্ট করে আমার আব্বার হাত থেকে বাঁচায়। একটা না প্রায় 15 দিনের মতো আমি হসপিটালে ছিলাম।
এবার বুঝতে পারেন যে কী পরিমাণের মায়ের আমাকে দিছে। 15 দিন হসপিটালে আছে আর আমার বাবা আমার মাকে বলতেছে, দেখো তুমি কিন্তু ভুলেও এই ছেলেকে বাড়িতে আইনো না। যদি ওকে বাড়িতে আনো এবং যদি ওকে বাড়িতে জায়গা দাও, আমি কিন্তু ওকে মেরে ফেলবো। আমি কিন্তু ওকে মেরে আমি ফাঁসির দড়িতে আমি ঝুলবো। আমি প্রয়োজনে ফাঁসিতে আমি ঝুলবো। তারপরেও আমি এই ছেলেকে জিন্দা থাকতে দিব না। যদি এই ছেলের প্রতি তোমার মায়া ভালোবাসা থেকেই থাকে, তো তোমার কাছে আমার অনুরোধ, তুমি এই ছেলেকে কোনোভাবেই আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দিও না। এই কথা আমার আম্মাকে বলে, এবং বলার পর আমার আম্মা তখন আমি হসপিটাল থেকে সুস্থ হওয়ার পরে ভাবতেছে কী করবে। বাড়িতে নিলে তো আব্বা আমাকে পুনরায় আবারও মারবে। দেন মা তখন আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। আমার নানু বাড়িতে পাঠিয়ে দিতে আমার থেকেও আমার 2 বছর বয়সী আমার একটা মামা আছে, যে মামার নাম হচ্ছে নাহিম মামা। তো নাহিম মামা তখন মোটামুটি অনেক বড়, মানে অনেক বড় বলতে অনেকটাই বড়। উনি পড়াশোনা করতো না, উনি আমার মতো ভন্ডা ছিল। মানে আমার মামারা অনেকেই আছে, মানে আমার অনেকগুলো মামা, তার মাঝে নাহিম মামা হচ্ছে সবার ছোট। তো তিনি আমার মতো দুষ্ট ছিল। নানু বাড়িতে যাওয়ার পরে একে তো পড়াশোনা বন্ধ করে দিয়েছি, নানু বাড়িতে চলে গেছি, ওইখানে থাকতেছি। ওইখানে তো আরও বেশি আদর ভালোবাসা। তার উপরে আবার নাহিম মামার মতো একটা বন্ধুও পেয়েছি। নাহিম মামা যদিও আমার আপন মামা ছিল, কিন্তু তিনের সাথে আমার সম্পর্ক ছিল সম্পূর্ণ বন্ধুর মতো। দুজনে বন্ধুসুলভ আচরণ করতাম বা বন্ধুর মতো চলাফেরা করতাম। তো আমার ওই নানুর বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে রূপা, যেখানে আমার চেয়েও প্রায় 1 বছরের বড়। ওই মেয়েটা ওই এলাকারই একটা স্কুলে পড়াশোনা করতো, আমার নানু বাড়ির একটা স্কুলে পড়াশোনা করতো। তো নানু বাড়ির স্কুলে পড়াশোনা করা অবস্থায় মেয়েটা আমার নানু বাড়ির সামনে দিয়ে সবসময় যাইতো। তো আমার ওই নাহিম মামা মেয়েটাকে অনেক পছন্দ করতো। সবসময় আমাদের মানে বাড়ির সামনে দিয়ে স্কুলে যাইতো। নাহিম মামা দেখলে ওকে টিটকারি মারতো, শীষ মারতো, এবং নাহিম মামা এই মেয়েটাকে প্রচণ্ড পছন্দ করতো। মানে বিয়ে করার জন্য পরিকল্পনা ছিল নাহিম মামার। কিন্তু অনেক দিন ধরে মেয়েটার পিছনে ঘোরার পরে মেয়েটা কোনোভাবে নাহিম মামাকে পাত্তা দিচ্ছিল না। আমার মামা দেখতে একটু কালো ছিল, আমার মা কিন্তু অনেক সুন্দর ছিল, এবং ছোটো মামা নাহিম মামা আর আমার মেজো মামা তারা দুজনে খুব কালো। বাট আমি কিন্তু আবার আমার আম্মু বা আব্বুর মতোই হয়েছি। আমি অনেক ফর্সা, লম্বা, এবং সর্বদিক থেকে আমি খুবই পারফেক্ট ছিলাম। শুধুমাত্র পড়াশোনা এবং দুষ্টামিটা বেশিই করতাম, এছাড়া বাকি দিকগুলোতে আমি খুব ভালো ছিলাম। তো এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন নাহিম মামা আমার জন্য চিঠি লেখে। আমাকে বলে যে আমার এই মেয়েটার পছন্দ হয়, এবং তুই ওর জন্য মানে চিঠি লেখে, মানে চিঠি দে আমাকে। তো আসলে কথাটা বলতে খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও বলতেছি, আমারও কিন্তু ওই রূপা নামের মেয়েটারে অনেক ভালো লাগতো, মানে অনেক পছন্দ হইতো। যদিও সে আমার বয়সের বড় ছিল, আমার বয়সের 1 বছরের বড় হবে, কিন্তু তারপরেও তারে আমার খুব ভালো লাগতো। ছোটো ছিল তো, আমিও তো ছোটোই ছিলাম, তো আমার খুব ভালো লাগতো। মানে আমি ওর কাছে প্রেম করতেও চাইতাম, যেহেতু মামা পছন্দ করে এই জন্য কোনো কিছু বলি নাই। তো একদিন মামা আমার জন্য আমাকে চিঠি দেয় যে রূপাকে দেওয়ার জন্য। তো মামা যখন চিঠিটা লেখে, আমার চিঠিটা তখন অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। লাগার পরে আমি কি করি, এই সেম একটা চিঠি আবার আমিও লিখি। মামা যেমন করে লিখছে এমন করি, শুধু নিবেদকের জায়গায় আমি আমার মামার নাম না দিয়ে আমার নাম দিয়ে দিই, এবং আমি ওই চিঠি রূপার হাতে পৌঁছাই দিই। রূপার হাতে দেওয়ার পরে রূপা তো আমাকে খুব পছন্দ করে, মানে আমাকে পছন্দ করে আগ থেকেই পছন্দ করতো। আমাকেও ভালো লাগতো মনে হয় আর কি, কারণ আমাকে দেখলে হাসতো, আমার দিকে তাকায় থাকতো, আমার দিকে অন্য নজরে তাকাতো। সেই জায়গা থেকে আমি বুঝতাম যে রূপা আমাকে পছন্দ করে, কিন্তু মামাকেও মোটেও পছন্দ করে না, মামার ওর ভালোই লাগে না। এবার আমি যখন চিঠি লিখলাম, এবার সে চিঠির উত্তরও দিল। উত্তর দেওয়ার সময় আমি থেকে বলে দিলাম যে চিঠির উত্তরে তুমি আমার নাম লিখো না। এটাই মামাকে বললাম, মানে রূপাকে বললাম। এবং রূপা যখন চিঠির উত্তর দিল, এই চিঠির উত্তর আমি এসে আবার মামার হাতে দিলাম, যে মামা দেখো, রূপা কিন্তু তোমার পছন্দ করছে। এই রূপা কিন্তু চিঠির উত্তর দিছে। মামা তো এটা পাওয়ার পরে অনেক খুশি, যে মামার তো মানে এরকম মামা তো কখনো স্বপ্নেও চিন্তা করতে পারেনি। মানে প্রচণ্ড রকম মামা খুশি হয়ে গেছে যে চিঠির উত্তর আসছে। অ্যান্ড মামা তখন পুনরায় আবারও চিঠি লেখে, আমি আবার ওই সেম চিঠিটাই আমার নামের উপরে রূপার কাছে চালাই দিই। এরকম করে অনেকগুলো দিন কেটে যায়। তো মামা চিঠি দিত, আমি ওই চিঠি রূপার কাছে দিতাম, মানে আমি নিবেদক হয়ে দিতাম। আবার রূপা আমাকে চিঠি লিখতো, ওই চিঠি আমি এসে আবার মামাকে দিতাম। তো মোটামুটি সব কিছু মিলে নাম যদিও মামার থাকতো, প্রেম করতাম আমি। মামা কিন্তু প্রচণ্ড গিফট দিত, মানে আমার তো আর টাকা ছিল না, পরিবার থেকে আমাকে টাকা দিত না, আমি প্রচণ্ড অভাবী ছিলাম। ওই গরু চুরির ঘটনার পরে কি আমাকে কোনো টাকা পয়সা দিত না। তো মামা কিন্তু ওই মেয়ের জন্য অনেক গিফট, চুড়ি, আলতা, তারপরে নূপুর, এটা ওইটা অনেক কিছু ওই মেয়ের জন্য কিনে আমাকে দিত, এবং আমি ওই মেয়েকে দিতাম, কিন্তু আমার নাম দিয়া, মানে মামার নাম দিতাম না, আমি আমার নাম দিয়ে চালাই দিতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে একদিন মামা বারবার আমাকে বলতেছে, কিরে ও আমার সাথে দেখা করতে আসে না কেন? চিঠির মধ্যে মামা লেখে যে আমি তোমার সাথে সন্ধ্যার পরে দেখা করব, এটা বলে। তো মামা তখন যায়, আমি বলি যে মামা ও তো বলছে ঠিক আছে যাওয়ার জন্য। তো আমি আবার ফিরতে চিঠি দিয়ে লিখে দিই যে এই জায়গায় এসো না, অন্য জায়গায় এসো, মানে লোকেশন আমি চেঞ্জ করাই দিই। তো লোকেশন চেঞ্জ করে আমি ঠিক ওর সাথে দেখা করি, কিন্তু মামা গিয়া মশার কামড় খায়।
তো এমন করতে করতে অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে মামা কিন্তু তখন বিদেশের জন্য প্রসেস করতেছে, মানে পাসপোর্টও করে ফেলছে, পাসপোর্ট জমাও দিয়ে ফেলছে, রিসেন্ট হচ্ছে ভিসা হয়ে যাবে। তো এরকম করতে করতে মামার তখন ভিসা লেগে যায় এবং ভিসা হয়ে যায়, মামা সৌদি আরবে যাবে, সৌদি আরবের ভিসা হয়। তখন মামাকে বলতেছে আমি তো সৌদি আরবে চলে যাবো না, আমি তো ওরা খুব পছন্দ করি, আমি ওরা কেমনে পাবো, ওর জন্য তো আমার খুব মন কাঁদবে, ওরা না পাইলে আমি খুব কষ্ট পাবো। আমি তো মামারে বললাম যে মামা দেখো, এখন তো তোমার ভিসা হয়ে গেছে, এখন যদি তুমি একটা ঝামেলা করো তাহলে দেখা যায় তোমার বিদেশটা বন্ধ হয়ে যাবে, অ্যান্ড বিদেশটা বন্ধ হয়ে গেলে তোমার ফিউচারটা বন্ধ হয়ে যাবে। তুমি তো আমার উপরে বিশ্বাস আছে, আমার উপরে বিশ্বাস আছে না, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি হৃদয় জীবিত থাকতে কোনোদিনও এই রূপা খালামণিকে অন্য কারো বউ হইতে দিব না। আমি যেমনি পারি ওই মেয়েকে তোমার জন্য আটকায় রাখবো। তুমি অন্তত 1 বছর বিদেশটা করো, অ্যান্ড 1 বছর বিদেশ করার পরে দেন তুমি আসো, এরপর আমি তোমাকে ওর কাছে বিয়ে দিয়ে দিব। আমি নিজে ওকে নিয়ে পালায় যাবো, প্রয়োজনে পালায় আমি তোমাকে দিয়ে দিব। মামা তো তখন আমার কথায় খুব খুশি হলো। মামা আমাকে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মানলাম এবং তুই যেটা বললি তোর সব কথাই আমি শুনলাম, ঠিক আছে, তাইলে আমি তোর কথার উপরেই ডিপেন্ডেবল, আমি বিদেশে চলে যাব। তো মামা কিন্তু আর একবারও রূপার সামনে যায়নি, রূপার সামনে একবার যায়নি, রূপাকে ভালোবাসিও বলে নাই। রূপার কাছ থেকে মামা বরাবরের মতো দূরত্ব বজায় রাখছে। দূরত্ব বজায় রেখে মামা তার ভিসার সব কিছু প্রসেস করে মামা দেন হচ্ছে তখন সৌদি আরবে চলে গেছে। যাওয়ার পরে মামা যখন সৌদি আরবে চলে যাওয়ার পরে আমি একদিন রূপার কাছে সত্য কথাগুলো খুলে বলি যে দেখো এমন আমার মামা কিন্তু, আমার মামার নাম দেখে কিন্তু আমি তোমার সাথে প্রেম করছি। অ্যান্ড আগে মামা বিদেশ চলে যাওয়ার পরেও কিন্তু মামা গিফট দিত রূপার জন্য, অনেক গিফট পাঠাতো আমার কাছে। ওই সময় আসলে ফোনের প্রচলনটা এত ভালো ছিল না, মানে ফোন মোবাইল এই জিনিসগুলো আসলে এত ভালো প্রচলন ছিল না। তো তারপরেও মামা ফোনের মাধ্যমে এলাকাতে কথা বলতো, এলাকায় মোবাইল ছিল, তো গিফট পাঠাইতো। ওই গিফটগুলো আমি এবার রূপাকে দিতাম। তো ওই সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম যে রূপা খালামণি এগুলো আসলে মূলত আমার মামাই দিচ্ছে, কিন্তু তোমার নামে তোমাকেই দিচ্ছে, বাট আমি কিন্তু তোমারে পছন্দ করি বা তোমারে ভালোবাসি। এবং এতদিন পর্যন্ত মামা যে উপহারগুলো দিয়েছিল প্রত্যেকটা উপহারই কিন্তু মামার ছিল, বাট আমি এগুলো আমার নাম দিয়ে চালাই দিছি। ওই তো আমারে পছন্দ করে না, যার জন্য এই কথায় কোনো রাগও করে। বলে আচ্ছা ঠিক আছে। আমার মামা কিন্তু অনেক মোটা ছিল, মানে আমার নাহিম মামা অনেক মোটা ছিল, স্বাস্থ্য অনেক বেশি ছিল, তো এই জন্য ও নাহিম মামারে পছন্দও করছে। আর মামা দেখতে খুব কালো ছিল। যাই হোক, এমন করে তখন রূপার সাথে আমার সম্পর্কটা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মামা বিদেশ থেকে গিফট পাঠাইতেছে, টাকা পাঠাইতেছে, আমি রূপার আমি মিলা ধুমধাম করে খাইতেছি। মানে রূপারেও মানে মামারে কোনো কিছু বুঝতে দেয় না। মাঝে মাঝে এরকমও হয়। তো তখন আমি একটা মোবাইল ফোনও কিনি। একটা মোবাইল ফোন কেনার পরে মামা যখন ফোন দিত আমি রূপার সাথে কথা বলাই দিতাম যে রূপা তুমি কথা বলো। তো রূপা কথা বলতো যে হ্যাঁ ঠিক আছে, আমি তো আপনার সাথে আছি, আপনাকে বিয়ে করবো, আপনি দেশে আসেন, এটা ওইটা বলতো। এবং এরকম করতে করতে রূপার পারিবারিক অবস্থাটা কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না আর কি। এমনিও দেখতে শুনতে খুব ভালো ছিল, কিন্তু পারিবারিক অবস্থাটা অনেক খারাপ ছিল। তো মামা কিন্তু প্রচুর টাকা দিত, রূপার পরিবারে অনেক টাকা পাঠাইতো, সবসময় টাকা পাঠাইতো এবং আমাকে বলতো যে তুই খেয়াল রাখবি কী লাগে না লাগে। এবং সম্পূর্ণ আমার মামার টাকায় রূপার বাবা বাজারে একটা অনেক বড় দোকানও দিয়ে দেয়, সম্পূর্ণ আমার মামার টাকায়। যাই হোক, এরকম করে প্রায় বছরের পর বছর কেটে যায়। 3 থেকে 3.5 বছরের মতো আমার মামা রূপাকে একাধারে টাকা দেওয়া যাইতো। এবং টাকা দিয়ে যেত, রূপাও মাঝে মাঝে মামার সাথে কথা কইতো। তখন রূপার কাছে একটা মোবাইল ফোন থাকতো, ওইটা দিয়ে মামার সাথে কথা বলতো এবং কী কী কথা হইতো এগুলো কিন্তু আমাকে শোনাইতো যে তোমার মামার সাথে আমার এটা কথা হয়েছে, ওইটা কথা হয়েছে, এগুলো সব কিছু বলতো। তো দেন বলার পরে আমি এগুলোতে খুব মজা নিতাম। এই সময় কিন্তু আমার আবার পরিবারের সাথে মোটামুটি কপারেশন ভালো হয়ে গেছে। ওই গরু চুরি করছি এলাকাতে, গরু চুরি করার পরে যে বদনামটা উঠছিল বা যেটাতে সবাই অনেক খারাপ মনে করছিল আমাকে, এই জিনিসটা তখন আস্তে আস্তে এটা প্রায় সমাধার পথে চলে আসছে। এখন আর এই বিষয়টা নিয়ে কেউ তেমন কোনো কথা বলে না, মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসছে। এটা প্রায় অনেকেই ভুলে গেছে ওই গরু চুরির বিষয়টা। আর তেমন কারো কোনো মাথায় নেই। আমি তখন এলাকাতে যাচ্ছি, সবার সাথে মিশতেছি, দুষ্টমি শয়তানি ফাইজলামি সব করতেছি, মানে কেউ এই বিষয়টা নিয়ে আর ওভাবে মাথা কামাচ্ছে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে আমি তো এরকম করে অনেকগুলো বছর কাটে। মামা তখন দেশে আসবে এবং মামা দেশে আসবে, মামার জন্য এদিক সেদিক মেয়ে খোঁজা হইতেছে যে মামা বিয়ে করবে। মানে আমার নানি আর নানা তারা তো জানে না, বা আমার বাকি মামারা তো আর জানে না ওর যে মানে রূপার সাথে সম্পর্ক আছে, এটা তো জানে না। মানে ও যে রূপাকে পছন্দ করে এটা তো আর তারা জানে না। আর আমিও নানাকে বলতাম যে মেয়ে খোঁজো, আমার কথা হচ্ছে রূপার চেয়েও ভালো একটা মেয়ে আমি আমার মামার জন্য ঠিক করবো, অ্যান্ড ওই মেয়েটাকে আমি মামাকে বিয়ে করাবো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মামা তখন বিদেশ থেকে দেশে আসছে। কত বছর পরে আসছে ঠিক এটা আমার মনে নেই। তো বিদেশ থেকে দেশে আসছে, আসার পরে হঠাৎ করে তারা মেয়ে দেখা বন্ধ করে দিছে। মানে নানুবাড়ির লোকজন মেয়ে দেখা বন্ধ করে দিছে। যখন মেয়ে দেখা বন্ধ করে দিল আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে মেয়ে দেখা বন্ধ করলো কেন? তারা মেয়ে দেখতেছে না, তারা বলে নাকি আমার মামার নাকি পছন্দ আছে। তো এখন আমার মামার পছন্দ তো হচ্ছে রূপা, মামা তো রূপাকে পছন্দ করে। একদিন আমি রূপারে ফোন দিয়ে বললাম যে রূপা এই ঘটনা, মামা কি তোমাদের বাসায় কোনো লোক টোক পাঠাইছে, মামা তো দেশে আসছে, বা কোনো কিছু কি তোমাকে বলছে? ও বলে না, তোমার মামা তো আমাকে কিছু বলে নাই,
বা এরকম কোনো কথা তোমার মামার সাথে আমার হয় নাই। আমি বললাম যে মামা তাইলে আমার অন্য অন্য মামারা কেন মেয়ে দেখা বন্ধ করে দিল, তারা কেন মেয়ে দেখতেছে না? তো আমাকে বলে সেটা তো আমি জানি না। এমন করতে করতে আমি তখন কিন্তু আমার বাড়িতে চলে গেছি, নানা বাড়িতে থাকতেছি ওই সময়, আমি আমার নিজের বাড়িতেই থাকি। নিজের বাড়িতে থাকা অবস্থায় দেন আমি তখন জানতে পারলাম যে আমার মামা নাকি, মানে আমার আম্মুর মাধ্যমে জানতে পারছি অমুক গ্রামের মেয়ে ওই রূপারেই বিয়ে করতে চায়। তো মামা তো বিয়ে করতে চাইবে এবং রূপা তো কখনো রাজি হবে না। এর মাঝে কিন্তু আমি রূপারে বারবার বলতেছি যে রূপা চল আমরা পালাইয়া যাই, কারণ মামা যেহেতু চলে আসছে মামা তো একটা ঝামেলা করবেই, লোকজন নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এবং তোমার একটা ঝামেলা করার জন্য চেষ্টা করবে, তোমাকে তো মামা চাইবে। তো একটা কাজ করে চল আমরা পালাইয়া যাই, এইখানে না থাকে, এখানে থাকলে একটা ঝামেলা যে কোনো সময় সৃষ্টি হয়ে যাবে, সো ঝামেলা না করে আমি তোমাকে নিয়ে পালাই যাই, তুমি চলো। মানে এই কথা আমি রূপারে বললাম। দেন রূপা আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যাবো। ওই আচ্ছা ঠিক আছে যাবোর মধ্যে পড়ে আছে। এরই মাঝে আমি মায়ের কাছ থেকে শুনতে পারি যে রূপার সাথে নাকি আমার নাহিদ মামার বিয়ে কনফার্ম হয়ে গেছে, মানে আংটি বদল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং বিয়েরও দিন তারিখ ঠিক হয়ে গেছে। মানে এইটা শুনতে পাওয়ার পরে আমি তো তখন আর দুনিয়াতে নাই। কিরে এটা কী ধরনের কথা হইলো, এইটা কেমন কথা হইলো? এই কথা তো আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি না। মানে যেখানে আমি রূপাকে এত ভালোবাসি, রূপার সাথে আমার এত প্রেম ভালোবাসা, সেখানে এটা কীভাবে সম্ভব? আমি তখন রূপারে ফোন দিলাম, রূপারে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে রূপা এই ঘটনা, এই বিষয়ে কি তুমি কিছু বলতে পারো? ও আমাকে বলে না না না, এটা মিথ্যা কথা, এটা কে বলছে? আমি তোমাকে পছন্দ করি অ্যান্ড আলবাদ আমি তোমাকেই ভালোবাসবো, আমি তোমাকেই বিয়ে করব, কেন আমি তোমার মামাকে বিয়ে করতে যাব? এই পর্যন্ত যে শুধু মামার উপরে টাকা দিছে তাও কিন্তু না, আমিও কিন্তু অনেক টাকা দিছি। আমার বাড়ি থেকে আমি অনেক টাকা এনে রূপাকে দিছি, অনেক টাকা দিছি। মামাও দিত, আমিও দিতাম। মামা তো ফোনের মাধ্যমে দিত, ফোনে সম্পর্ক করতো, ফোনে দিত এবং আমিও বাস্তবে দিতাম। মানে বাড়ি থেকে এইটা ওইটা অনেক কিছু তারা দিতাম। দেন হঠাৎ করে শুনতেছি তার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এঙ্গেজমেন্টও হয়ে গেছে, কিন্তু রূপা এটা স্বীকার করতেছে না। এবার আমি দিশকুল না পেয়ে তখন মামার সাথে যোগাযোগ করি। মা বলে হ্যাঁ এঙ্গেজমেন্ট তো হয়েছে, ওর সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে, আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। দেন হচ্ছে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, আমি ওর সাথে আংটি বদল করছি এবং বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে। ফোনের মাধ্যমে মামার সাথে কথা হলো, মামার এই কথা আমারে বললো। অ্যান্ড এটা যখন মামা আমারে জানাইলো, আমার কাছে মনে আমি তখন দুনিয়াতে নাই। কিরে, যে রূপারে আমি এত টাকা দিলাম, মামা দিছে সেটা ঠিক আছে, বাট আমিও তো অনেক টাকা দিলাম। শুধু টাকা নয়, রূপার বিপদে আপদে থেকে শুরু করে যাই যখন যেটাই লাগতো আমি সমস্ত কিছু ওর করতাম। আমি কখনো কি বিন্দু পরিমাণের কষ্ট দিতাম না। মামার টাকাও আমি ব্যাংক থেকে উঠাই না ওরে দিতাম, আমি নিজের টাকাও দিতাম। মামাও যা গিফট করতো আমি আরও বেশি গিফট করতাম। তাহলে এটা কী ধরনের কথা হলো? এবার আমি রূপার সাথে ফোন করে একদিন খুব খারাপ ব্যবহার করছি। এটা কী ধরনের কথা? মামাকে আমাকে মিথ্যে বলবে? তোমার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, এঙ্গেজমেন্টে তুমি মামার আংটি নিছো এবং নিয়ে এখন তুমি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলছো, তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে এবং বিয়ের কার্ড পর্যন্ত মামা করতেছে, আর তুমি আমার সাথে নাটক করতেছো, ছলনাময়ী, প্রতারক, বেইমান, এটা ওইটা বলে খুব খারাপ ব্যবহার করি। ও তখন বলে যা তোর সাথে আমার আর কোনো কথাই নেই, এই বলে তখন লাইনটা কেটে দিল। লাইনটা কেটে আমার নাম্বারটা পুরো ব্লক করে দিল। নাম্বারটা যখন ভাই ব্লক করে দিল, আমি এবার অন্য নাম্বার থেকে কল দিলে কল রিসিভ করে, বাট আমি যখন বলি যে আমি হৃদয়, ফোনটা কেটে দেয়। মানে আমার নামটা শোনা মাত্রই ও লাইনটা কেটে দেয়, আমার সাথে কথা বলে না। এরকম করতে করতে বিয়ের দিন চলে আসছে, আর আমি না পারি এটা মামার কাছে বলতে। মামার কাছে আমি বলবো কোন মুখে? কারণ আমি তো আমার মামার সাথে প্রতারণা করছি, আমি তো মামার সাথে চরম লেভেলের প্রতারণা করছি। এখন মামার আমি কোন মুখে বলবো যে মামা ও একটা প্রতারক, আমার সাথে প্রতারণা করছে, তোমার বিয়ে করে না? এরপরেও বিয়ের আগের দিন রাতে আমি আর সহ্য করতে পারিনি। বিয়ের আগের দিন রাতে আমি সহ্য করতে না পেরে আমি আমার নানু বাড়ি থেকে আমার মামারে ডাইকা, গোপনে ডাইকা বলি মামা তুমি বাড়ি থেকে পালাইয়া যাও। মামাকে বলে কেন পালাইয়া যাবো? আমি বলি তোমার জীবনটা সুখের হবে না, তুমি একটা প্রতারকের ফাঁদে পড়ছো, চরম লেভেলের প্রতারক। আমার মামা বলে কিসের প্রতারক? আমি তখন বললাম মামা দেখো, রূপা আমার সাথে এগুলো করছে, আমার সাথে এইভাবে বেইমানি করছে, আমার সাথে প্রতারণা করছে এবং রূপা আমাকে ঠকাইছে, আমার সাথেও করছে, তোমার সাথেও করছে। মামা তখন আমাকে বলে যা এগুলো বাদ দে, এগুলো বলে আর লাভ নাই, যা হবার তা হয়েছে, এখন তো বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন তো আর পিছনে হাঁটা যাবে না, আগামী দিন বিয়ে। আমি বললাম সবই ঠিক আছে মামা, তুমি যদি একটু স্যাক্রিফাইস না করো, তুমি যদি একটু পিছে না হাঁটো মামা, তোমার অস্তিত্ব থাকবে না। এই মেয়ে চরম লেভেলের প্রতারক, ও তোমার জীবনটাকে পুরো তছনছ করে দেবে মামা। তুমি এমন কিছু কইরো না যেটার কারণে তুমি সমাজে মুখ দেখাইতে পারবা না। তোমার কাছে আমার অনুরোধ মামা, তোমার এখনও সময় আছে, তুমি বন্ধ হও, তুমি স্টপ হও। মামা কোনোভাবে আমার কোনো কথা শুনলো না এবং না শুনে পরের দিন ঠিকই মামা বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এবং বিয়ে করার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিল, আমার তখন প্রচণ্ড রকমের রাগ হলো যে মামা এই কাজটা কেন করলো। আমি রাগ করে মামার বিয়েতে আসলাম না এবং মামার বিয়েতে না আসার পরে তখন মামার সাথে রূপার বিয়ে হয়ে গেল। আমি তখন মানসিকভাবে প্রচণ্ড রকমের কষ্ট পাইছি, মানে এত পরিমাণের কষ্ট পাইছি যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছি,
মানে প্রচণ্ড কান্না করছি, যে মানুষটাকে এত ভালোবাসলাম, যার জন্য এত স্যাক্রিফাইস করলাম, ও আমার সাথে এত বড় বেইমানি করলো। এভাবে বিয়ে হওয়ার মাস 2 পরে আমার মামা তখন আবার পুনরায় চলে যায় সৌদি আরবে। তো এই বিয়ের 2 মাস পর্যন্ত আমি মামার সাথে কোনো কথা বলি নাই, এবং টোটালি কোনো কথা বলি নাই, কোনো রকমের যোগাযোগ রাখি না মামার সাথে। এর মাঝে আমার বড় আপার বিয়ে হয়েছে। আমার বড় আপার বিয়েতে মামা এবং রূপা তারা দুজনেই আসছে, কিন্তু তারা আসার কারণে আমি আমার নানু বাড়িতেও আসিনি। মানে আমি আমাদের বড় বোনের বিয়েতেও থাকিনি, ঢাকায় চলে গেছি। যে আমার বিয়েতে থাকবো না কেন, ওরা আসবে। আমি মাকে বলছিলাম ওদেরকে দাওয়াত না দেওয়ার জন্য, মা দাওয়াত দিছে, এই জন্য আমি আমার বড় বোনের বিয়েতে পর্যন্ত থাকিনি, যে আমার বড় বোনের বিয়েতে আমি থাকবো না, তোরা যখন আসবি। তো এত পরিমাণের আমি হিট খাইছি, এত পরিমাণের কষ্ট পাইছি। যাই হোক, সব কিছু ভুলে আমি তখন নিজের মতো করে বাঁচতে শুরু করি। এইভাবে মামা চলে যাওয়ার পরেই আমার নানা অসুস্থ। মানে নানা অসুস্থ বলতে নানা অসুস্থ। তো নানা তখন জ্যাবত খাওয়াবে। গ্রামের কিছু মানুষ থাকে, ওরা করে কি, মানে কি, মানে বৃদ্ধ লোক থাকে আর কি, ওরা তখন মানে মরার আগেই কি করে জ্যাফত করে এবং 40-এর আয়োজনটা করে ফেলে। ওরা জীবিত থাকতেই করে যে ওরা ওদের 40 দেখে যাবে, অনেক গরু জবাই করবে, করে লোকজনকে খাওয়াবে। তো নানা যখন একটু অসুস্থ হয়ে যায়, একটু অসুস্থ হওয়ার পরে নানা তখন সিদ্ধান্ত নিল যে নানার ওই জ্যাপটটা করে ফেলবে, সবাইকে দাওয়াত দিয়ে জ্যাপটটা খাওয়াই ফেলবে, এবং এটা নানা করবে। তো এখন যেটা নানা করবে, বাট আমি শোনার পরে মানে খুব অবাক হয়ে গেলাম, কারণ নানা তো জীবিত আছে, অ্যান্ড জীবিত থাকা অবস্থায় এটা কীভাবে করবে। তো যাই হোক, এরপরও কোন হুজুরদের সাথে নাকি কথা বলছে, হুজুরা বলছে এটা করা যাবে, সমস্যা নেই, আপনি করতে পারেন। অ্যান্ড মামা তখন, এবার নানা তখন কী করবে, জ্যাফত করবে। তখন আমাদের সবাইকে দাওয়াত দিছে, যেহেতু আমার মাও জায়গা সম্পত্তির মালিক, তার সমস্ত সয় সম্পত্তি সে জীবিত থাকতে ভাগ করে দিবে সবার নামে, এবং ভাগাভাগি করে দেওয়ার পরে সে জ্যাফতের অনুষ্ঠান করবে। তো আমি যেতে চাই না, মা আমাকে খুব জোর করে নিয়ে গেছে। ওই দিন জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে গেলাম বাড়িতে, নানা বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যারাতে সবাই বসছে, নানা, তারপরে নানি, আরও এলাকার লোকজন সবাই মিলে বৈশাখ কীভাবে জ্যাফতের অনুষ্ঠান করবে, এবং সয় সম্পত্তিও ভাগাভাগি করছে। আমার মা ছিল, আমার খালা ছিল, তো আমার মায়েরা খালারা মিলে তারা যতটুকু পাইছে সমস্ত ভাগ বন্টন করে দিল, এবং এরকম করে হইলো। তো রাত প্রায় 11টা পর্যন্ত আমরা ওইটার আলোচনা করলাম। তো গ্রামের বাড়িতে রাত 11টা মানেই কিন্তু একদম মধ্যরাত, কারণ গ্রামের মানুষগুলো মোটামুটি 8টা-9টার মধ্যে প্রায় ঘুমিয়ে পড়ে। তো তখন সবাই মিলে তখন কথাবার্তা বলে ঘুমাইতে গেলাম, আমিও তখন ঘুমাইতে গেলাম। যখন আমি দরজা বন্ধ করলাম, ঠিক ওই সময় আমার ঘরের দরজায় এসে ঠকঠক করে কে জানি শব্দ করতেছে। 2টা শব্দ করার পর আমি তখন দরজার কাছে গিয়ে বললাম, কে? তখন আমাকে বলতেছে, আমি রূপা। মানে রূপা শোনার পর তো আমি অবাক হয়ে গেলাম, কিরে ও কেন এত রাতের বেলায়, ও এখানে আসার তো কথাই নেই, ও কীভাবে আসবে? পরে আমি বললাম, আপনি মানি? আমি তো ওই সময় মামি ডাকতাম, যে আপনি মানি। পরে বলতেছে, দরজা খোলো, তোমার সাথে আমার কথা আছে। তাই আমি বললাম, না, আমি দরজা খুলতে পারবো না, কিন্তু কেউ দেখলে তো একটা মান সম্মানের বিষয় না। তখন তো সে আমার মামি, অনেক মাস ধরে অলরেডি আমার মামার সংসার করতেছে, এটা কেউ জানলেও তো একটা মান সম্মানের বিষয়। আমি তখন বললাম যে কিছু বলার থাকলে এভাবেই বলেন, আমি ওখানে যেতে পারবো না। পরে আমারে বলতেছে, তুমি দরজাটা খোলো, দরজাটা খুললেই তুমি বুঝতে পারবা। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। তো এরকম করে যখন জোরাজোরি করে আমি তখন দরজা খুলি, অ্যান্ড দরজা খোলার পরে ও তখন বলে, বাইরে আসো। আমাকে এটা বলে, বাইরে আসো। তাই আমি বললাম, বাইরে কেন যাবো? বলো বাইরে আসো। তো আমাকে জোর করে বাইরে নিয়ে যায়, পুকুর পাড়ে নিয়ে যায়। অ্যান্ড পুকুর পাড়ে নিয়ে যাওয়ার পরে মানে ও আমাকে বলতেছে, তুমি আমার উপর রাগ করছো? অনেক রাত তো, গভীর রাত, প্রায় সবাই ঘুমিয়ে গেছে। আর আমার নানু বাড়িটাও মোটামুটি খুব মানে অনেক বড় একটা জমির মধ্যে আমার নানা বাড়ি বানাইছে। বাড়িটা অনেক বড়, চারপাশে বাউন্ডারি করা, খুব সুন্দর। গ্রামের বাড়ির ভিতরে আমার নানার বাড়িটা অনেক বেশি সুন্দর। দেন আমাকে তখনও বলতেছে যে, তুমি আমার উপর রাগ করছো? আমি বললাম, না, রাগ করার কি আছে, এখানে রাগ কেন করব? তোমারটা তুমি করছো, তুমি আমার সাথে বেইমানি করে আমার মামারে বিয়ে করছো, তুমি যদি সুখী হও তাহলে আমিও সুখী। ও আমারে বলে, জানো তোমার মামা আমাকে ব্ল্যাকমেল করছে। আমি তখন বলি, ব্ল্যাকমেল করছে মানে? এগুলো কী ধরনের কথা বলো? মামা তোমাকে ব্ল্যাকমেল করবে কেন? মামা তোমাকে ব্ল্যাকমেল করবে? ও বলে, জানো একটা পর্যায়ে তোমার মামা জেনে গেছে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। আমি তখন বললাম, তো এটা জানলে সমস্যা কি? মামা জানলে জানছে, তুমি রাজি হইলা কেন? পরে বলে, তোমার মামা যখন এটা জেনে গেছে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে, এটা জানার পরে তোমার মামা তখন আমাকে ভিডিও কল দিত, ইমোর মাধ্যমে আমাকে ভিডিও কল দিত, আমি রিসিভ করতাম, এবং রিসিভ করার পরে আমি তার মন রক্ষাতে ভিডিও কলে আমি অনেক কিছু করতাম, এবং সেইগুলো কী করতো, তার ফোনে স্ক্রিন রেকর্ড করে ফেলছে, এবং তার ফোন দিয়ে ওই সময় স্ক্রিন রেকর্ড করে ও এগুলো সব হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করছে। আমাকে বলছে যে আমি সব ইন্টারনেটে ছেড়ে দিব, অ্যান্ড এগুলোও আমাকে বলছে। তো যার কারণে আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করছি। আমি তখন বললাম, বারে তুমি আমাকে এই কথা তো বলতে পারতা যে মামা তোমাকে ব্ল্যাকমেল করতেছে, বা মামা তুমি এরকম ভিডিও কলে গেছো, মামা এগুলো রেকর্ড করছে। ও তখন আমাকে বলে, তুমি কি পাগল? তুমি তো আমার বয়ফ্রেন্ড ছিলা,
অ্যান্ড তুমি যদি আমার বয়ফ্রেন্ডে থাকো, তা আমি আমার বয়ফ্রেন্ডের কাছে কি করে স্বীকার করব যে অন্য একটা লোকের কাছে গিয়ে আমি কাপড় খুলছি? এটা কি তুমি কখনো মানতে পারতা যে আমি যদি তখন তোমাকে বলতাম যে আমি তোমার মামার সামনে কাপড় খুলছি এবং এটা তোমার কাছে কেমন লাগতো? তাহলে আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, এটা আমাকে বললে তখন আমি আরও বেশি রেগে যাইতাম যে আমি ওকে শুধু এটাই বলছি যে মামা যদি ফোন দেয় জাস্ট হাই হ্যালো অতটুকুই, মানে মানে হাই হ্যালোর মধ্যে জাস্ট 2-1 মিনিটের ভিতরে কথা শেষ করবা, মামার সাথে বেশি কথা বলবা না। মামার সাথে বেশি কথা বললেই বিপদে পড়বো, মামার সাথে বেশি কথা বলার দরকার নেই। এটা আমাকে শিখিয়ে দিয়েছিলাম। কিন্তু সেখানে ও কী করছে, মামার সাথে একদম ঘন্টার পর ঘন্টা কথা বলছে, ও বলতেছে ওইগুলো করে ফেলছে এবং মামা তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। তো আমার হাত ধরে বলতেছে, দেখো আমি তোমাকে এখনও ভালোবাসি নাহিম, সরি হৃদয়, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না এবং আমি তোমার মামাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, প্লিজ তুমি আমাকে এভাবে ঠকাইও না, অ্যান্ড তুমি প্লিজ আমার সাথে থাকো, আমার কথা শোনো। মানে এই রাতের পরেই, রাত প্রায় 2টার দিকে, তখন আমাকে বলে আমি তোমার রুমে যাব। আমি বললাম না, আমার রুমে গেলে কেউ দেখে ফেলবো। বলে কেউ দেখবে না, এ রাতের বেলায় কেউ ঘুম থেকে উঠে না আমি জানি। এবং ও তখন বাসা ভর্তি মেহমান, মানে পুরো বাসায় মেহমান। এই পুরো মেহমানের মধ্যে তখন আমার রুমে গেল এবং আমার রুমে গিয়ে আমার সাথে অনৈতিক সম্পর্ক করলো, যেটা মানে আমার কাছেও ভীষণ খারাপ লাগছে সকালবেলা। যাই হোক, এরপর থেকেই ওর সাথে আমার একটা অন্যরকম সম্পর্কের সৃষ্টি হয়ে গেল। মানে এমনি অমনি ও আমার কাছে থাকতো, পাশে থাকতো, অলওয়েজ আমার পাশে থাকতো। তো এমন করে আমি এবার নানু বাড়িতে থাকতে শুরু করলাম। আমি এবার আমাদের বাড়িতে যাচ্ছি না। ওই জেহতের পরে আমি বললাম যে নানা যেহেতু অসুস্থ, নানা দেখভাল করার জন্য তো আমার থাকতে হবে। আমি একটা উসিলা ধরে আমার নানু বাড়িতে তখন থেকে গেলাম। আর আমার বাকি সব মামারাই কিন্তু বিদেশে থাকতো, সবাই বিদেশি ছিল, সবার বউয়েরা তখন দেশে থাকতো। একটা পুরুষ মানুষ ছিল না পুরো পরিবারে। তো আমি চিন্তা করলাম যে পুরুষ মানুষ যেহেতু নাই, আমি এই পরিবারে থাকবো, আমি নানার দেখভাল করবো, নানার খোঁজ খবর নিব। এইটা চিন্তা ভাবনা করে আমি তখন এই পরিবারে থেকে গেলাম। বাট এইটা আমি কিন্তু আমার অন্য কাউকে বুঝতে দিই না, মানে এটা কাউকেই বুঝতে দিই না। মূলত আমার থাকার উদ্দেশ্য ছিল যে রূপা মাঝে মাঝে আসলে আমি ওর সাথে ঘুমাবো। এরকম করে ভাই কন্টিনিউ রূপার সাথে আমার অবৈধ সম্পর্ক হতো। আমি ঘুমাইতাম, ওই সন্ধ্যা রাতে চলে আসতো, আইসা আমার সাথে থাকতো এবং শেষ রাতে ফজরের পরে, মানে কোনো সময় ফজরের পরে বা ফজরের আগে আমার রুম থেকে যাইতো। যেহেতু আমি ওই সম্পর্কে ভাগনা হই এবং আপন ভাগনা, এই বিষয়টাতে কেউ কোনো কিছু মাইন্ড করতো না, মানে কেউ কোনো কিছু সন্দেহ করতো না যে এটা এই কারণ হয়েছে ওই কারণ হয়েছে, কেউ কোনো কিছু সন্দেহ করতো না। আমার কাছে আসতো, আমার সাথে থাকতো, থেকেও আবার চলে যেত। এরকম করতে করতে হঠাৎ করে একটা সময় রূপা তখন বেবি কনসেপ্ট করে ফেলে, মানে ও বাচ্চা হয়, বাচ্চা কনসেপ্ট করে বেবি হয়ে যায়। ও তখন আমাকে বলতেছে এমন এমন ঘটনা, আমার তো পেটে বেবি হয়ে গেছে, মানে বাচ্চা হয়ে গেছে। তো ওটা তো গ্রামীণ এলাকা ছিল, হসপিটালে নিতেও ভয় পাচ্ছিলাম। আমিও তখন ভয় পাই যে হসপিটালে নিয়ে গেলে যদি ডাক্তার ধরে ফেলে বা এরকম করে, ও তখন কী করবে, মানে বাচ্চাটা নষ্ট করবে। তো বাচ্চা তো সবে মাত্র হয়েছে, মানে মেন্স বন্ধ হয়েছে, মানে বাচ্চা হয়ে গেছে। তো ও তখন করলো কি, মানে গ্রামের কিছু মহিলা থাকে না যেগুলোর সাথে ভালো সম্পর্ক, একটা মহিলার সাথে, বিলকিস নামের এক মেয়ের সাথে, মানে মহিলাই আর কি, উনি মানে আমার আরেক মামার বউ, ওই মামির সাথে তখন আলোচনা করছে যে দেখো এমন এমন ঘটনা, আমি তো আমার কথা বলে নাই, বলে আমি অন্য একটা লোকের সাথে সম্পর্ক করছি, এমনি এমনি বাচ্চা হয়ে গেছে, মানে এইটা বলছে। কিন্তু ওরে ঘুরে প্যাঁচে, মানে রূপারে গ্রামের মেয়ে তো, মানে একদম প্যাঁচে ট্যাচা ধরছে। ধরার পরে রূপা তখন আমার নাম বলে দিছে যে হ্যাঁ আমি হৃদয়ের সাথেই করছি বা এগুলো হয়েছে, এসব বলে দিছে। এখন বলে দেওয়ার পরে এই বিষয়টা যখন ওইখানে জানাজানি, মানে ওরে বলে দিছে, তো এইসব কথা তো আসলে চাপা থাকে না। যতই কিরা করো, কসম করো যে কাউকে বলবো না, গোপনে রাখবো, কাউকে জানাবো না, যতই কিছু করুক, এই বিষয়গুলো কিন্তু কখনোই চাপা থাকে না, বিষয়গুলো কিন্তু জানাজানি হয়ে যায়। এবং একটা পর্যায়ে কী করলো, বিষয়টা জানাজানি হয়ে গেছে। আমার পুরো নানু বাড়িতে বিষয়টা আমার সবাই জেনে গেছে এবং বিদেশে আমার মামা পর্যন্ত জেনে গেছে, মানে নাহিদ মামাও জানছে। নাহিদ মামা আমার ফোন দিয়ে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে, তোরা আমি পাইলে মানে তোর মাংসের ভাড়া বসাবো, তোর এই করবো সেই করবো, প্রচণ্ড রকমের গালাগালি করতেছে। তো আমি মামারে বলতেছে, মামা আমারে গালাগালি করে লাভ কি, যেটা হবার সেটা হয়ে গেছে, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো। মানে উনি খুব খারাপ ব্যবহার করতেছে। এবং একটা পর যে বিষয়টা আমার পরিবারের মানুষও জানছে, বাট আমি তারপরেও রূপার প্রতি এতটাই মাতোয়ারা ছিলাম, মানে এতটাই বেশি ওর শরীরের প্রতি আমার আকৃষ্ট ছিলাম, আমি আমার নানু বাড়ি থেকে যাই নাই। সপ্তাহখানিক পরেই আমার মামা তখন বিদেশ থেকে চলে আসছে, নাহিদ মামা। কথা নাই বার্তা নাই, রাত 1টার দিকে বাড়িতে আসে, কাউকে জানায়ও নাই শোনায়ও নাই, একদম মানে হঠাৎ করে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। রাতে 1টার দিকে এসে আমার রুমে ঢুকে আমাকে মারতে শুরু করে। দরজা খুলে, মানে আমার নানু দরজা খুলে ঘরে ঢুকে আমার দরজা লাথি দেয়, আমি দরজা খুলে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে পিটায়। তো আমাকে যে মারে আমিও কিন্তু সহ্য করি নাই, আমিও তখন টাকরা জোয়ান ছিলাম, আমার শরীরে তো রক্ত গরম, আমিও তখন মামারে মারি। এবং মারামারির এক পর্যায়ে আমি তখন মামারে এমনভাবে ধাক্কা মারি, দেওয়াল ছিল, দেওয়ালের মাঝে মামার মাথা লাগে, মাথা ওইখানে ফাইটা যায়, মাথা ফাইটে চিচ্চির দিয়ে রক্ত বেরোয়। মামা তখন আমি ভাবলাম যে ও মনে হয় মারা গেছে। আমি তখন দরজা খুলে দৌড় দিয়ে বেরিয়ে যাই, এবং বেরিয়ে যাই, এটা আমার শেষ বেরিয়ে যাওয়া। ওইখান থেকে বেরিয়ে আমি ডিরেক্টলি ঢাকায় চলে যাই।
ঢাকায় গিয়ে এক বন্ধুর মাধ্যমে আমি এক মুদির দোকানে চাকরি নিই। মুদির দোকানে ক্যাশিয়ারের চাকরি নিই এক বন্ধুর মাধ্যমে। কারণ তখন বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে আমার মামা যদি আমাকে কোনো জায়গায় পায় বা কোনো অংশ দিয়ে মামার সাথে আমার দেখা হয়, মামা আমাকে মেরে ফেলবে। মামা ডিরেক্টলি সবার কাছে বলছে যে ওরে আমি যেখানে পাবো সেখানে আমি ওকে মেরে ফেলবো, আমাকে মামা মেরে ফেলবে। যাই হোক, শেষ পর্যন্ত আমার মামুনির ওই পেটের বাচ্চাটা আমার মামা দেশে আসার পরে নষ্ট করে। মামা হসপিটালে গিয়ে বাচ্চা অপারেশন করে কিন্তু তারপরেও মামানিকে ছাড়ে না। মানে সেই রূপা এমনই এক জিনিস ছিল, এটা যে কোনো ছেলে দেখলে পাগল হয়ে যাবে, ওরে ছাড়ার মতো না। তাই মামা ওরে ছাড়ে নাই, এত কিছু হওয়ার পরে ওরে নিয়ে সংসার করতেছে। যাই হোক, পরে আমি ঢাকার ওই মুদির দোকানে চাকরি করতেছি। পরে সবার সাথে আমার সম্পর্ক শেষ। আমার পরিবারের মানুষের কাছে এমনিতেই তো একবার গরু চুরি করলাম, গরু চুরি করার পরে সবার কাছে নষ্ট হয়ে গেলাম, পচে গেলাম। কারো মানে কেউ আমার চেহারাও দেখতে রাজি না। এর উপরে এরকম একটা ঘটনা, মানে এটা শোনার পরে তো আর কেউ কখনো মানবেই না, মানে কারো অংশে কোনো মানার সম্ভাবনা। কিন্তু মামা এবং মামানির মাঝে, মানে রূপা এবং নাহিদ মামার মাঝে কিন্তু সম্পর্কটা আর আগের মতো নাই। মানে আগে যেরকম একটা মাখামাখি সম্পর্ক ছিল, সব কিছুই ছিল। আমার মামা মামির নিয়ে সংসার করতেছে ঠিক আছে, কিন্তু এই মামির প্রতি মামার আর কোনো আগ্রহ নাই, কোনো টান ভালোবাসা নাই, এবং মামিকে ওইভাবে দেখেও না। এমনি হাই হ্যালো অতটুকুই, বা ওরকম আগের মতো টাকা পয়সাও দেয় না। মামিও তখন খুব কষ্টে আছে, আমি জানতাম। কিন্তু আমি ওর সাথে যোগাযোগ করিনি। ও আমার লোকে যেমন বেইমানি করছে, আমি ওর উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। আমার কথা হচ্ছে এটা। তো এরপরও যে মামা ওকে মেনে নেবে, এই বিষয়টা আমার কাছে বড় খ্যাচুরা টাইপের মনে হলো, যে কীভাবে পারলো উনি মানতে। তো যাই হোক, রূপার মতো মেয়ে হয়তো আমাদের পুরো ইয়াতে মুন্সিগঞ্জেও নাই, আর এতই সুন্দর যে যার জন্য আমার মামা মানতে বাধ্য হয়েছে বা মামা নিছে। তো মামা সংসার করার সময় ঢাকায় আসছে, ঢাকায় আসার পরে ওই মুদির দোকানে চাকরি করতেছে। তার মনটা খুব খারাপ, বাড়ির জন্য অলওয়েজ মন খারাপ লাগে, কান্নাকাটি করি যে সব কিছু ছেড়ে ঢাকায় এসে পড়ে আসি। ভিতরে ভিতরে এক ধরনের মানে অজানা কষ্ট কাজ করতে থাকে, কান্নাকাটি করি অলওয়েজ। এরকম করতে করতে আমার দোকানের যে মালিক ছিল রোকন ভাই কিন্তু খুব ভালো মানুষ ছিল। মানে এত ভালো মানুষ যে উনি আমাকে অনেক আদর করতো, নিজের ভাইয়ের মতো। উনি রাজনীতি করতো তো, এবং আমিও আমার এলাকাতে রাজনীতি করতাম। তো রাজনীতি করার কারণে আমাদের দুজনের মাঝে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক। তো আমরা একই দলে রাজনীতি করি, এই জন্য উনি আমাকে খুব পছন্দ করে। এবং আমিও দোকানদারি করি, খুব মনোযোগ দিয়ে দোকানদারি করি। হয় না যে এই কাজের মাঝে কোনো ফাঁকি দেওয়া, মানে ঠিকমতো কাজ না করা, অবহেলা করা, আমি এগুলো করতাম না। খুব মনোযোগ দিয়ে কাজ করতাম। উনি যখন যেটা বলতো বা যখন যে কাজের কথা বলতো আমি সেই কাজই করতাম। মানে বড় ভাইয়ের মতো সম্মান করতাম। এক কথায় বড় ভাই যেমন আমার কাছে, আমার ওরকম উনি কাছে তেমনই ছিল। কাজকাম করতাম, ওনার কথা মতো চলতাম, উনি যা বলতো তাই করতাম। এমন করতে করতে আমি ওনার কাছে একটা সময় অনেক প্রিয় হয়ে উঠি, অনেক প্রিয় হয়ে উঠি। তো এরকম করতে করতে একদিন মানে মানে ইয়ে করতেছি, মালামাল ঠিক করতেছি, সকালবেলা একটা মেয়ে আসছে, নাম বলছে তমা। অনেক সুন্দরী একটা মেয়ে, এবং মানে সুন্দর বলতে ছোট, অত বড় না, ছোট একটা মেয়ে, কিন্তু দেখতে সুন্দর, খুব সুন্দর। আমারে বলতেছে যে ভাইয়া এই মানে বাজার নিবে আর কি। তো বাজার সাথে সব কিছু দিলাম, দিয়া বলতেছে তার কাছে 20 টাকা কম আছে। পুরোটা বাজার নেওয়ার পরে 20 টাকা কম। তো আমার বলে ভাই আমার কাছে 20 টাকা কম আছে, আমাদের এখানে একটা গার্মেন্টস ছিল, আমি যেখানে আমাদের দোকান ছিল। তো বলে আমি তো এই গার্মেন্টসে চাকরি করি, আমি আপনাকে 20 টাকা পরে দিয়ে যাবো। তাই আমি বললাম ভালো কথা, 20 টাকা পরে দেবো। তো আমি তার আর কিছু বললাম না, সে চলে গেছে। দেন এরকম করে সে প্রায় আমাদের দোকান থেকে বাজার নিত, কিন্তু বাজার শুধু নিত কি ডিম, তেল, এগুলোই নিয়ে যেত, আর কিছু না। ডিম, তেল, মানে একদম নিম্ন টাইপের খাবার যেগুলো হয় না, মানে সাধারণ মানুষের খাবার, এগুলো নিয়ে যেত। তো আমি সবসময় বলি যে তুমি এত ডিম নিয়ে কী করো। একদিন জিজ্ঞেস করলাম যে তুমি যে এতগুলো ডিম নাও এবং ডিম, ডাল এগুলোই সবসময় নিয়ে যাও, তুমি মাছ মাংস কিনো না। তো আমার বলে ভাইয়া গার্মেন্টসে চাকরি করি, মাস শেষে 6,000 টাকা বেতন পাই, ডিম মাংস এগুলো তো আসলে মানে আপনার ডিম মাংস খাওয়া এগুলো তো আসলে স্বপ্নের মতো। হয়তো কোনো একদিন স্বপ্ন যদি পূরণ হয়, আল্লাহ তাহলে আমি মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু এখানে গার্মেন্টসে চাকরি করে তার মাংস দিয়ে ভাত খাওয়া যাবে না। কারণ 1 কেজি মাংসের দাম কত আপনি বলেন। ওর কথাটা শোনার পর তখন আমার খুব খারাপ লাগে, মানে নিজের ভিতরে একটা কষ্ট কাজ করে আর কি। আমি এমনিতে একটু আবেগ প্রবণিত ছেলেই ছিলাম। পরে আমি কী করি, একদিন তার জন্য 2 কেজি গরুর মাংস কিনি, মানে ওইটুকুই গরুর মাংস কিনি। এমন যে মাংসটা তুমি নিয়ে যাও, ও নিতে রাজি হয় না। এমনি কোনো কথা হইলো তুমি মাংসটা নিয়ে যাও, একরকম জোরাজুরি করি, ও নিতে চায় না। পরে আমি তারা মাংসটা দিই, তেমনি মাংসটা নিয়ে যাওয়ার পরে ওর সাথে মোটামুটি তখন আমার একটা মানে একটু ভালো ফ্রেন্ডলি সম্পর্ক হয় আর কি। অনেক ছোট, কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দরী, কিন্তু ছোট, অত লম্বা না, এবং গায়ের গঠনও অনেক ছোট ছোট। তো যাই হোক, এবার আমাকে বলতেছে এরকম করে অনেকদিন চলতে, একদিন এসে কান্না করতেছে আমার দোকানের সামনে দাঁড়ায়। তাহলে কান্না করার দেখে আমার তখন খুব খারাপ লাগলো, কিন্তু কান্নাটা করতেছে কেন। আমি তখন দোকান থেকে বেরোইলাম, কী হয়েছে তোমার কান্না করতেছো কেন। পরে আমার বলতেছে যে আমার সুপারভাইজার মানে আমাকে একটা খারাপ কথা বলছে, আমি এখন কী করবো বুঝতেছি না। তো ওই সময় কিন্তু সকালবেলা, আমি তখন বললাম যে কী হয়েছে। পরে বললাম আমি গার্মেন্টসে গেছি, আমি কাজ ঠিকমতো করতে পারি না, আমি ভালো কাজ করতে পারি না। উনি এখন আমাকে বলতেছে যে আজকে রাতে ওনার রুমে আমার যাইতে হবে,
মানে গার্মেন্টসের যে সুপারভাইজার সে বলতেছে যে আজকে রাতে আমার রুমে যাইতে হবে, যদি রুমে যাই তাহলে আমার চাকরি আছে, আর তা না হলে কালকে থেকে আমি যাতে মানে উনি আমাকে কালকে বের করে দিবে, আমাকে কাজে রাখবে না। না আমি বললাম যে এটা কোন ধরনের কথা হলো যে তোমাকে রুমে যাইতে হবে, এটা তো আসলে মানে মোটেও ঠিক না, এটা কেমন কথা। পরে আমার বলে উনি আমাকে যাইতে বলছে যদি রুমে না যায় তাহলে উনি আমাকে আর কাজে রাখবে না, উনি আমাকে গার্মেন্টস থেকে বের করে দিবে। তাহলে আমি বলি যে সুপারভাইজারের নাম কি? বলেন আমি নাম বলতে পারবো না, ওনারে বলেন যদি তাহলে আমার আরও সমস্যা হবে, উনি অনেক পাওয়ারফুল। আমি যতই পাওয়ারফুল হোক তুমি আমার কাছে বলো না, বলতে পারবো না। এবং কেন সে বলতে পারে না এটা আমি জানি না। আমি তখন বললাম যে ঠিক আছে বাদ দাও, তোমার ওই গার্মেন্টসে চাকরি করার দরকার নেই, তুমি বাসায় থাকো। ও বলে তাহলে আমি বাসা থাকলে কেমনে থাকবো, আমার বাসা ভাড়া তারপরে খাওয়াটা এগুলো আমি কই পাবো, আমার গ্রাম আছে, আমার গ্রামে চলে যাই, আমার গ্রামের বাড়ি বরিশাল, আমি আমার গ্রামে চলে যাবো। তাই আমি বললাম যে বরিশাল তোমার গ্রামের বাড়ি, গ্রামে যাওয়ার দরকার নেই, তুমি হেনে থাকো, এবং আজকে থেকে তোমার ওই বাজার সাজার থেকে শুরু করে খরচ যা লাগে সবই আমি দেবো, তোমার বাসা ভাড়াটা। কারণ দেখা যায় আমার রোকন ভাইয়ের সাথে এত ভালো সম্পর্ক, বেতন ছাড়াও উনি আমাকে অনেক টাকা দিত, মানে যে টাকা বেতন পাইতাম না, বেতন ছাড়াও উনি আমাকে অনেক টাকা দিত। তো তার সাথে আমার সম্পর্ক তো খুব ভালো ছিল। তাই এমন করতে করতে পরে এই মেয়ে কী করতো, আমি তখন তারা বলতাম যে ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই, এবার সে আমার সাথে অলওয়েজ কথা বলতো, ফোনে কথা বলতো। তো এমন করতে করতে ওর সাথে আমার একটা রিলেশন হয়ে যায়। সবসময় বাজার সাজার দিয়ে আসতাম এবং বাজার করতাম, ঘর ভাড়া দিতাম, সমস্ত দিক থেকে একটা ভালো রিলেশন হয়েছে। রিলেশন হলে আমার সাথে ঘুরতে যেতাম। তো ঢাকা শহরে বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসগুলো তোরে নিয়ে আমি ঘুরতে যেতাম, এখানে ওইখানে অনেক জায়গায় ঘুরতাম। এখন এই যে আমি তাকে নিয়ে ঘুরতাম বা বিভিন্ন জায়গায় যাইতাম, এরকম জায়গাগুলো যাইতে যাইতে আমি আগে যেরকম মনোযোগ দিয়ে দোকানদারি করতাম, মানে ব্যবসার প্রতি আকর্ষণ ছিল, টান ছিল, এইটা এখন আর নাই। এখন একটু পরিবর্তন হয়ে গেছে। মানে বেশিরভাগ সময় ওরে নিয়ে বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে ঘুরি, এখানে ওইখানে যাই। তো এখন আমার আর আগের মতো আমি কেমন একটু চেঞ্জ হয়ে গেছি। আর এই জিনিসটা রোকন ভাই তখন বুঝতে পারার পরে উনি তখন আমার সাথে আস্তে আস্তে করে একজনের দোকানে চাকরিগুলো যা হয় আর কি, উনি আমাকে আস্তে আস্তে করে একটু খারাপ ভাবতে শুরু করেন যে কী ব্যাপার, ও আগে ভালো কাজ করতো, এখন আগের মতো কাজ করে না, কাজের মাঝে অবহেলা করে, মানে মোটামুটি আমাকে আর উনি আগের মতো দেখতে পারে না। মালিক তো শত হইলেও, যতই বন্ধু বান্ধব যতই কিছু, মালিক তো মালিকে আগের মতো দেখতে পারে না, খারাপ মানে আমাকে একটু খারাপভাবে দেখতেছে। এমন করতে করতে দেখলাম উনি আমার সাথে দুর্ব্যবহার শুরু করছে একটা পর্যায়ে, যে এটা কোনো কথা, তুমি ঠিকমতো দোকানদারি করো না, এটা ওইটা, মানে অনেক সময় খারাপ ব্যবহার করে। এবং খারাপ ব্যবহার করার একটা পর্যায়ে আমি তখন তোমারে বললাম যে তোমার দেখো ওনার দোকানে চাকরি করি, উনি আমার সাথে এরকম 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 খারাপ ব্যবহার করে, কী করবো তুমি আমার কত, তোমার তখন আমার কইতেছে একটা কাজ করবা, ওনার একটা উচিত শিক্ষা দিয়ে দিব। আমি বলি তুমি কেন উচিত শিক্ষা, তুমি পিচ্ছি একটা মাইয়া। বলে জানো আমি পিচ্ছি হইতে পারি কিন্তু আমার মাথায় অনেক বুদ্ধি আছে। আমি বলি কী করবা? বলে ওনার ফোন নাম্বারটা আমার দাও, অথবা উনি ফেসবুক চালাইলে ফেসবুক আইডিটা আমাকে দাও, দেখবা বাকিটা আমি ওনার কারিশমা দেয়, তোমার কারিশমা দেখাবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কী কারিশমা দেখাবে দেখাও। পরে আমি কী করলাম, তোমার ভাইয়ের ওই ফেসবুক আইডিটা দিলাম, বা যে ফেসবুক চালায় ফেসবুক আইডিটা দিলাম। দেওয়ার 3 দিন পরেই এবার তোমা ওনারে ম্যানেজ করে ফেলছে, মানে ম্যানেজ করে ফেলছে বলতে ওনার সাথে কথা বলতেছে, কথাবার্তা বলে ওনারাও তখন তোমা ঘুরেইতেছে। মানে উনি আর আমার উপর রাগ করতে পারে না। যখনই মনে করো আমি একটু বাইরে বের হবো বা কোনো একটা যাবো, তখন ওনারা বলে যে আপনি এখন দোকান থেকে বেরোন, আমার কথা শোনেন, এটা ওইটা বলে, মানে ওনাকে ওনার মতো সেট করতেছে, আমাকে আমার মতো সেট করতেছে। এরকম করে করে তোমার কেমন যেন ওনাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেলে। মানে দোকানের বাইরে ওনাকে নিয়ে যায়, মানে দোকান থেকে ওনাকে বের করে ফেলে, মানে একটা আমার জন্য একটা আলাদা স্পেসও তৈরি করে ফেলে। এগুলো কীভাবে করে ওই জানে। বাট আমি শুধু বলতাম যে তুমি এখন একটু বাইরে ম্যানেজ করো, বাইরে একটু এখান থেকে বের করো, আচ্ছা ঠিক আছে বের করতেছি, এরকম করে বের করে। এমন করতে করতে আমার ওই ভাই মানে রোকন ভাই পুরো চেঞ্জ হয়ে যায়, যে আমাকে গালাগালি করতো, খারাপ ব্যবহার করতো, দোকানদারি ঠিকমতো না করলে রুড বিহেভ করতো, এরকম এখন আর করে না। উনি কেমন যেন একটু ভালো হয়ে যায়। অ্যান্ড ভালো হয়ে যাওয়ার পর আমিও তখন ওনার সাথে ভালো। এইবার আমি আবার ওই যে তোমার সাথে ঘুরতাম ফিরতাম, এগুলো মোটামুটি সব কিছু করতাম। এইভাবে প্রায় 5 মাসের মতো কেটে যায়। এই 5 মাসে কিন্তু আমি তোমার জন্য অনেক কিছু করছি। ধরেন আমি দোকানে যত টাকা বেতন পাইতাম সব টাকাই কিন্তু ওরে দিয়ে দিতাম, আমি কিন্তু 1 টাকাও রাখতাম না। এবং মাঝে মাঝে আমার আম্মা আমাকে টাকা দিত, বাড়ি থেকে টাকা পাঠাতো আমার জন্য। তো আম্মু তো মা তো মায়, শত অপরাধ করলেও মায়ের কাছে সন্তান সবসময় নির্দোষী। তো মা আমাকে টাকা দিত, আমি ওই টাকারও অংশ তোমাকে দিয়ে দিতাম। মানে ওর তো কোনো চাকরি বাকরি ছিল না, বাড়িতে মানে শহরেই থাকতো, সব কিছুই আমি দিতাম, ওই হিসাবে ঘর ভাড়াও দিতাম, মানে কাপড় চোপড় কেনার জন্য সব কিছু টাকা দিতাম। এরকম করতে করতে অনেক দিন কেটে গেছে। কেটে দেওয়ার পরে তো এই কথাটা কিন্তু আমার আবার আমার ভাই মানে রোকন ভাই আমার কোনো কিছু বলে না, যে তোমার লগে যে আমার রিলেশন আছে এটাও উনি জানে না, মানে তোমার সাথে আমার রিলেশন আছে এটাও উনি জানে না, বা উনি কোনো কিছুই জানে না। তো একদিন ভাই হঠাৎ করে ওনার ফোনের ভিতরে আমি একদিন দেখতেছি যে ওনার ফোনের ভিতরে বউ সাজা অবস্থায় তোমার একটা ছবি ওনার ফোনে, মানে রোকন ভাইয়ের মোবাইলে। এটা দেখার পর তো ভাই আমি তখন দুনিয়াতে নাই, কিরে রোকন ভাইয়ের মোবাইলে তোমার বউ পড়া ছবি, বিষয়টা তো ভালো লাগতেছে না, এখানে তো মনে কোনো একটা সমস্যা আছে। আমি প্রথমে মানে কিছু বললাম না, একবার দেখছি দেখে কিছু বললাম না। পরে
বললাম ভাই আপনার একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন? বলে আমার বলে না না রাগ করবো না, রাগের কি আছে কও না। বললাম ভাই আপনার ফোনের মধ্যে আমি একটা মেয়ের বউর সাথে ছবি দেখলাম, এটা কেমনে কি? উনি বলে এটা আমার বউ। আরে ভাই আপনি বিয়ে করছেন? বলে গোপনে বিয়ে করছে, আমার কাউরে জানাই নেই, অনুষ্ঠান করলে সবাই জানাবো। যেহেতু যার বাপের কুমিরে খাইছে সে ডেকে দেখলেও ভয় পায়, যেহেতু আমার আগে রূপ আমার সাথে একটা বেইমানি করছে আমার মামি, তাহলে তো আমি বুঝেই গেলাম যে তমা আমার সাথে সেকেন্ড টাইমে বেইমানি করতেছে। প্রথম বেইমানরে না হয় আমি ছাইড়ে দিছি, কিন্তু সেকেন্ড বেইমানরে তো আমি ছাড়বো না। প্রথমটা না হয় আমার কাছ থেকে রক্ষা পেয়ে গেছে, মাফ করিয়ে দিছি, কিন্তু এখনটার তো ছাড়া যাবে না। এখনটার একবারে সাই দিয়া ধর্ম, যাতে ভাইমা শৈল ছুটতে না পারে। এইভাবে 2টা দিন কাটলো। 2টা দিন পরে আমি রোকন ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু তখন মধুর সম্পর্ক। আমি রোকন ভাইয়ের একদিন রুমের মধ্যে গেলাম, গিয়া দরজা আটকে গেলাম, ভাই আমি আপনার বয়সে ছোট হইতে পারি, কিন্তু আপনি আমার কী মনে করেন? উনি বলেন তুই আমার ভাইয়ের মতো, তো আমি তোর ভাই মনে করি, ছোটো হলে কী হয়েছে? তোর কারণে আমি জীবনে একটা ভালো ফ্ল্যাটে যেতে পারছি, বা আমি এখন ভালো আছি, ব্যবসা বাণিজ্য তুই আমাকে অনেক উপরে উঠাইছস এগুলা। আমি বলি ভাই যে মেয়েটার আপনি বিয়ে করছেন ওর নাম কি? পরে বলো নাম তন্নি। আমি যে কী তন্নি? মানে আমি ভাবলাম যে রোকন ভাইয়ের কাছে আরেকটা নাম কইছে, যে আরেকটা নামই তো কইব, যেহেতু রোকন ভাইয়ের বিয়ে করবো। পরে আমি বললাম ভাই মেয়েটার নাম তন্নি নেই, মেয়েটার নাম তমা। পরে আমার বলি কী কস তমা? আমি বললাম হ্যাঁ তমা, এবং ও গ্রেট লেভেলের একটা বেইমান বাটপার। পরে বলে কেমনি? আমি বলি দেখাই আপনারে। এবার তোমার সাথে আমার যত ছবি আছে সব ছবিগুলো বাইরে দেখাইতে শুরু করলাম, যে ভাই দেখেন। ছবি দেখে তো ভাই এবার মাথা মতো খারাপ হয়ে গেছে, আমার কলার চেপে ধরছে, তুই আমার দোকানে কর্মচারী হইয়া তুই আমার বোর লোকে প্রেম করেছে। আমি বলে ভাই শোনেন, আমি আপনার বোর লোকে প্রেম করি না, এ তোমার লোকে আপনার সম্পর্ক কয়দিন? পরে বলে এতদিন। আমি বললাম যে আমার সাথে সম্পর্ক আজকে এত মাস। আমার সাথেও আজকে এত মাস ধরে সম্পর্ক করতো, আপনি আমার দোকানে ডিস্টার্ব করতেন, দোকানে ঢুকতে মানে বগর বগর করতেন, ঠিকমতো কাজ করতে পারতাম না, আপনি আমার দেখতে পারতেন না, এবং তোমার সাথে সম্পর্ক হওয়ার পরে আমি দোকানের প্রতি মনোযোগী ছিলাম না। এই জন্য আমি তখন তোমারে করলাম কি, আপনার পিছনে লাগাই দিলাম, যাতে আপনার একটু স্পেস তৈরি করে ফেলে, আপনাকে একটু সরাই ফেলে, প্রেমের নাম করে আপনার সাথে মাথার একটু ঘোলায় দেয় আপনার, আমি ঠিকমতো দোকানদারি করতে পারি। আমি কিন্তু দোকান থেকে অনেক টাকা এই রোকন ভাইয়েরে না জানায় কিন্তু আমি তোমার দিয়ে দিতাম, দোকানে অনেক মালও দিয়ে দিতাম, অনেক মালামাল দিয়ে দিতাম, যেগুলো তো আমার বাইরে বিক্রি করতো। এগুলো তো আমি ভাইয়ের কাছে বলতেছি না, জাস্ট বাইরে এটাই বললাম যে ভাই এই ঘটনা। ওই তো শুই না মানে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে, কিরে তুই কী করছ? আমি ওরে বিয়ে করছি, এই 6 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি, আমার মা বাবা সবাই ওরে দেখছে, পছন্দ করছে, এখন আমি অনুষ্ঠান করবো, সবাই জানাবো, এর লেগে তো অনুষ্ঠান করতে চায় না। আমি ওর অনুষ্ঠান করার কথা কইছি, ও অনুষ্ঠান করে না। আমি কইছি ও কী কইছে আপনারা? কয় ও ওর মানে ধানমন্ডিতে বাড়ি আছে ওদের, ওর বাবা মা বিদেশে থাকে, এটা নিয়ে বললাম ভাই পুরাই মিথ্যা কথা। ওই মূলত গার্মেন্টসে চাকরি করতো, ওইখানেও চাকরি চলে গেছে, এবং চাকরি চলে যাওয়ার পরে আমি ওর ঘর ভাড়াটারা সব কিছু দিতাম, ওরে আমি রাখতাম, এটা বাটপার। উনি আমার বলে হ্যাঁ হ্যাঁ তুইও ঠিক কইছস, ওর আচার আচরণ পোশাক আশাক দেখে মনেই হয় না যে ওর বাপ মাই বিদেশে থাকে, ও বড় লোক। ফকির নিজ স্টাইলে 300 টাকা 200 টাকা দামে 3 পিস গায়ে দিয়ে চলে, আরে আসলে বড় লোক না, এটা মিথ্যা কথা কয়। আমি বললাম ভাই আপনার এই যেমনি বাঁশ দিল সেম বাঁশটা আমারও দিল। উনি আমারে কয় আমগরের ভাঁজ দিয়ে চলে যাবো ঢাকা শহরে, এমন মাল কি আছে ভাই না? আমি কই তাহলে কী করবেন? বলে রাখ, অপেক্ষা কর, এমন আটকাইয়া এমন মারা মারমু, জন্মের শিক্ষা দিমু। আমি কই তাহলে কেমনে করবেন? আমি ডাকমু না আপনি ডাকবেন? উনি কইতেছে না তুই ডাকার দরকার নেই, আমি ডাকমু, আমি রুমের মধ্যে ডাকমু, কালকেই ধরমু, কালকে সকালে মনে কর তুই দোকানে থাকবি, পোলা পাইনারও রেডি কর, একদম সবগুলারে দিয়ে ওরা খাওয়ামু, এরপরে একদম উলঙ্গ করে ভিডিও করে রাস্তায় ছেড়ে দিব। আমি ভাই ঠিক আছে। পরের দিন ওরে আটকামু, ঠিকঠাক মতো প্রস্তুতি লয়ে রয়েছি, এবার পাইলেই হয়েছে। দোকান ভাই আমার ফোন দিব, অ্যান্ড ও কী করছে ভাইলো, কারণ তো ফোন দিলে চলে আসবে, ভাইরে যেহেতু বিয়ে করছে বউ না, ফোন দিছে, ও চলে আসছে ভাইয়ের রুমে। আসার পরে ভাই আমার ফোন দিল যে রে হৃদয় এমন ঘটনা, আমার রুমে তো আসছে, তুই আয়। আমি তখন রুমে গেছি, যাই ভাই কোনো কথা নাই, ওরা থাপ্পড় মানে যাই মারতে শুরু করছে। ওই আমার বলে এই আপনি আমরা মারতেছেন কেন? আপনি কইতেছস কারে? তুই একদিন ঘুমাস আমার লগে, আরেকদিন ঘুমাস ভাইয়ের লগে, আপনি কারে কইতেছস? পরে আমি বললো দেখেন আপনি আমার গায়ে হাত তুলেন না, আপনি আমার চিনেন না, জানেন না, আপনি আমার মারতেন, তোরে চিনি না আমি, এই তোরে আমি চিনি না। ওরে মারামারির মধ্যে ওরে মারতেছি, এই সময় ভাই আমার তোমার কল দিল। তোমার যখন কল দিল, ওর হাতে তো মোবাইল নেই। আমি তোর মোবাইল কই? ওকে আমার কাছে। আমি তোর মোবাইল থেকে তুই আমার কল দিলি কেমনে? ও বলে কই আমি আপনার কল দিচ্ছি, আমি আপনার কল দিই। আমি চুপ। এবার আমি কল রিসিভ করছি, এবার দিয়ে তোমার কথা বলতেছে। আমার বলে তুমি কই? আমি বললাম তুমি কই? পর বললাম আমি তো বাইরে, তোমার দোকানের দিকে, দোকান বন্ধ কেন? আমি বললাম তুমি দোকানের দিকে, দোকানের ভাই তুমি পিটিতেছি কারে?
পরে আমি বলে, আচ্ছা তুমি একটু আমার এই রুমে আসতে পারো, এখানে আসতে পারবা? ও কয় হ্যাঁ পারবো, কেন কোনো সমস্যা হয়েছে? আমি বলি না, একটু অমুক জায়গায় আসো, তোমার সাথে আমার কথা আছে। পরে ও আসলো। ভাই এবার আসার পরে দেখি ঠিকই তমা, তাহলে তোমা আসতেছে নিচ থেকে, এটা কি? পরে তোমা আসার পরে আমি দেখলাম যে তাহলে ঘটনা এনে খারাপ। আমি ভাইরে আর কিছু না বলে নিচে আসছে, আসে তোমার দেখে তো আমি অবাক, কিরে ওইখানেও তমা, এখানেও তমা। পরে আমি আর ভাইরে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি ওরা মাইরে না, ওরা একটু ঠান্ডা করেন, আমি একটু এই তোমার লোক কথা কই। এবার এই তোমার আমি তখন ঘরের ভিতরে ঢুকাইলাম, মানে আরেকটা রুমে নিয়ে গেলাম। রুমে বলতেছে যে তোমার ঘটনা কি, তোমার কি কোনো ভাই বোন আছে নাকি? বলে হ্যাঁ আমার একটা যমজ বোন আছে, তন্নি আপু। আমি বলি তন্নি তোমার যমজ বোন? তুমি তো আমার কাছে এই কথা কখনোই বলো নাই। ও বলে বলি না, আমাদের একটা সমস্যা আছে, এই কারণে বলি নাই। আমি বললাম কী ধরনের সমস্যা? ও বলে আমার ওই বোনটা একটু সমস্যা আছে। আমি তখন বললাম যে কী সমস্যা আছে আমার কাছে বলো। বলে যে না, কিন্তু কী হয়েছে, আমার ওই বোনকে তো আমি তোমার ভাইয়ের পিছনে লাগাই দিছি, তোমার ভাইয়ের লোকে তো আমার বোন গোটায় প্রেম করতেছে। আমি বলি শুধু প্রেম করতেছে না, তোমার ওই বোন আমার ভাইরে বিয়েও করছে। ও বলে কি, বিয়ে করছে? আমি বলি হ্যাঁ। ও বলে দেখো আমি এটা জানতাম না, ও এক জায়গায় থাকে, আমি আরেক জায়গায় থাকি, কিন্তু আমার যমজ বোন, আমরা যমজ বোন। তো ও আমার খালামার বাসা থাকে। আমি বলছিলাম যে তোমার বসের সাথে রোকন ভাইয়ের লগে কথা বলার জন্য, কিন্তু ওই কি প্রেম করে বিয়ে করে ফেলছে? হ্যাঁ বলি ও বিয়ে করছে, তুমি জানো না? বলে না আমি তো জানি না। তাই আমি বললাম যে তুমি আমার এই কথা কোনোদিন বললাও না যে তোমার এরকম যমজ একটা বোন আছে। ও তখন আমাকে বলে আমি তোকে একদিন সারপ্রাইজ দিতে চাইছিলাম, যে আমরা দুই বোন একদিন আসবো, আইসা তোমার একটা অবাক করে একটা সারপ্রাইজ দিব, কিন্তু এটা যে এইভাবে হয়েছে আমি বুঝতে পারিনি। এর ভিতরে আমি তোমার এই জায়গায় রেখে দৌড়ে ভাই রুমে গেলাম। ভাই এবার তন্নিরে মাইরা পুরো ফ্ল্যাট করে ফেলছে, এখন রক্ত বের করে ফেলছে, মানে ওই জায়গায়। পর আমি ধরলাম ভাই শোনেন ঘটনা ওরা যমজ বোন দুজন। পরে আমার বলে কী করতে? আমি বললাম ওরে আপনি মাইরে এইভাবে মারছেন, আয় হায়। পরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিলে পরে ডাক্তারের ট্রিটমেন্টে ও মোটামুটি ভালো হয়েছে, মানে একটু মোটামুটি সুস্থ হয়েছে। হওয়ার পরেই আমি করলাম যে ভাই দেখেন এমন এমন ঘটনা, ওরা দুজনে যমজ বোন। তেমন করে তোর গার্লফ্রেন্ডে তো আমার নাম মানে আমার তন্নিও তো কখনো বলেনি যে ওর একটা ছোটো বোন আছে তমা, আর তমাও তো কখনো তন্নির কথা বলেনি। আমি বললাম যে ভাই ওরা আমাকে ওকে সারপ্রাইজ দিতে চাইছিলো, আপনারাও সারপ্রাইজ দিতে চাইছিলো, আমারও সারপ্রাইজ দিতে চাইছিলো, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে বিষয়টা এরকম হয়ে গেছে। ওই যে আমি বিষয়টা আসলে এটা আমিই ঘটাইছি, কারণ এই বললাম না যে যার বাপের কুমিরে খাই সে ঢেকে দেখলেও ভয় পায়। আমি তো মনে করেন আগ থেকেই যেহেতু আমার রূপার কাছে আমি ধরা খাইছি, সেকা খাইছি, তো সেই জায়গা থেকে আমার ভিতরে তো মাইয়া মানুষ দেখলে আমার ভিতরে সন্দেহ লাগে। তাই আমি ভাবছি যে এটা মনে হয় এরকমই হইব। তো আমার মনে হয় আমার মালিকরাও প্রতারণা করছে, আমারও প্রতারণা করছে, যেমনটি রূপা হচ্ছে মামার সাথে করছে। এইটা করে প্ল্যানিং কিন্তু আমিই করছি সব কিছু। রোকন ভাই কিন্তু আমিই গরম করে দিয়েছি। যাই হোক, এবার রোকন ভাই মোটামুটি ঠান্ডা হয়েছে। হওয়ার পরেই এবার আমিও তোমার কাছে মাপ টাপ চাইলাম, তন্নির কাছেও মাপ চাইলাম যে ভুল হয়ে গেছে। তন্নিও তখন মোটামুটি মাইনে নিছে। তখন পারিবারিকভাবে ওনার পরিবার মানবে না। আসলে কিন্তু তন্নি ভাইয়ের কাছে মিথ্যা কথা বলছে যে তন্নির বাপ মা বিদেশে থাকে, এগুলো মিথ্যা কথা। তন্নি আসলে মূলত তোমার বোনই, তারা গরিবই। তো ভাই তখন আর এটা এইভাবে নিল না, মানে অনুষ্ঠান করতে পারবে না, কারণ ভাইয়ের পরিবার তো মানবে না। রোকন ভাই অনেক মানে হাই প্রোফাইলের একজন মানুষ, ওনার পরিবারের অনেক ভালো, কারণ তারা তো আসলে তন্নির মতো একটা নর্মাল ফ্যামিলিতে মেয়েকে বিয়ে করাবে না। দেন ভাই তখন ওরে বিয়ে করছে, ওরে বিয়ে করে ওর মতো করে চলতেছে, রাখতেছে, ফিরতেছে। এদিক দিয়ে আমি তোমার লগে প্রেম করতেছি। কিছুদিন পরে আমি তখন তোমারও বিয়ে করব, কিন্তু তোমার বলতেছে না আরও পরে, মানে তোমার বিয়ে করতে রাজি হয় না। আর আমিও একটা গুরুত্ব দিই না। এইভাবে চলতে চলতে তো তন্নির লেগা আমার ভাই মানে রোকন ভাই এই ড্রেস কিনে, ওই ড্রেস কিনে, এটা কিনে, ওইটা কিনে, মানে দুনিয়ার ড্রেস সব কিছু উনি কিনে। তখন আমিও তো তোমার লেগে কিনা লাগে, আমার কাছে তো টাকা নেই। উনি তো দোকানের মালিক, মহাজন, ওনার কাছে টাকা আছে, উনি কিনে। ভাই বিশ্বাস করুন কিনা জানি না, আমি বাড়িতে গিয়া রাতের অন্ধকারে বাড়িতে যেয়ে চুরি করতাম। আমি আবারও এই তোমার মানে তোর নিজে পাইতেছে, আমি তো তোমার দিতে পারতেছি না, যার জন্য আমি মূলত আবার এই চুরির পেশাটাতে জড়িয়ে পড়ি। রাতের অন্ধকারে আমি বাড়িতে যাইতাম, ওই চোরগুলোর সাথে আবারও যোগাযোগ করি। তখন তো আমি ঢাকায় থাকতাম, ধরেন রাত 8-9টার দিকে বাড়িতে যেতাম, গিয়ে ওখানে গরু চুরি করতাম। চুরি শেষ করে ফজরের আজানের আগে আবারও ঢাকায় চলে আসতাম। ওই সময় আমি রোকন ভাইয়ের দোকানে চাকরি ছেড়ে দিই, যেহেতু উনি তন্নির বিয়ে করছে। তন্নি তো আমার হিসাব করলে জ্যাঠস, আমার ওয়াইফের বড় বোন। তো সেই হিসাবে আমি তখন ওনার দোকানে চাকরি ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি মূলত করি গরুর ওইখানে যাইতাম, সন্ধ্যা রাতে যাইতাম, গিয়ে একটা গরু চুরি করতাম, 2টা গরু চুরি করতাম, করে আবার ঢাকায় নিয়ে এগুলো বিক্রি করতাম। অনেক সময় ঢাকা নিয়ে আসতাম, অনেক সময় আমাদের গোডাউন ছিল ওইখানে ঢুকাইতাম। এরকম করতে করতে এই চুরিটার সাথে আমি মোটামুটি খুবভাবে জড়িয়ে পড়ি, এবং এইটাই আমি করতেছি। এমন করতে করতে ভাই আমি হঠাৎ করে আবারও আমি মুন্সিগঞ্জ থেকে গরু আনার সময় ঢাকার পথে আবার হাইওয়ে পুলিশের কাছে ধরা খাই, এবং হাইওয়ে পুলিশে ধরার পরে বুঝে যায় যেগুলো চোরের গরু।
মানে ফজরের পর আনতেছিলাম চুরির গরুগুলারে ট্রাকের মধ্যে উঠাইয়া উপর দিয়ে আপনার ওই যে মোটা আকারের প্লাস্টিক হয়, মানে ভিন্ন কালার ওই প্লাস্টিক দিয়ে ঢাকনা দিয়ে দিছি যাতে ভিতরে দেখা না যায়। কিন্তু কেমনে কেমনে ভাই ওরা বুঝে গেছে, ধরে ফেলছে। ধরার পরে সেখান থেকে আমাকে কোর্টে চালান করে দিল। আমি থানাতে চলে গেলাম। থানা থেকে কোর্ট, এবং এবার আমার পরিবার আমার বের করতেছে না। পাক্কা প্রায় 6 থেকে 7 মাসের মতো আমি জেলে পৌঁছলাম। 6-7 মাস পরে, এই 6-7 মাসে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই জানি না। 6-7 মাস পরে আমি অনেক কষ্টে পরে জেল থেকে বেরোইলাম। জেল থেকে বেরোয়া মুন্সিগঞ্জ তো আর যাইতে পারি না, কারণ যাবো কেমনে, মুখ কেমনে দেখামো, বারবার ওই গরু চুরির মধ্যে ধরা খাই। এবার আমি আমার ওই ভাইয়ের মানে রোকন ভাইয়ের দোকানে দিয়ে গেলাম। যা দেখতেছি রোকন ভাইয়ের মুদির দোকান তো নাই, এবং সেই দোকানে এখন অন্য একটা দোকান, মানে টেইলারের দোকানের মতো হয়েছে, বিভিন্ন ধরনের মেয়েদের ছেলেদের ড্রেস সেলাই, মানে টেইলার সোজা কথা যেটা। যে গেলাম রোকন ভাই কই, বলে উনি তো জেলে। তাহলে কী ব্যাপার, রোকন ভাই জেলে কেন, মানে কেন জেলে? এবার খবর নিলাম ওনার পরিবারের কাছে, রোকন ভাইয়ের পরিবারের কাছে। এই তন্নি মামলা দিছে। কাবিনের টাকা তো রোকন ভাইয়ের কাছ থেকে নিয়েই গেছে, এবং এই কয়েকটা মাসে ওনার দোকানটারে পুরা তছনছ করে দিছে। মানে দোকানের পুঁজি রুজে যা ছিল সব খাইছে। এখান থেকে দোকান ট্রান্সফার করবে বলে 2 বইনে মিলা ওনারে পুরো শেষ করে দিছে, এবং লাস্ট পর্যন্ত মামলা দেওয়া ওনার জেলে ঢুকাইছে। আমার প্রশ্ন হচ্ছে, রোকন ভাই যথেষ্ট পরিমাণের পাওয়ারফুল একজন লোক ছিল, মানে একজন লিডার টাইপের লোক ছিল, তা ওনার মতো লোকেরা জেলে কেমনি ঢুকাইলো? খবর নিয়ে জানতে পারলাম যে তন্নি এবং তমার পিছনে রাজধানী ঢাকার বুকে অনেক বড় বড় লোকরা ওদের পিছনে আছে, এবং শুধুমাত্র রোকন ভাইয়ের টাকায় তন্নি এবং তমা নিজের এমন একটা অবস্থানে নিয়ে গেছে যে তারা ঢাকার হাই প্রোফাইলের লোকদের সাথে ওদের সম্পর্ক হয়ে গেছে, এবং বিভিন্ন লোকদের সাথে ওদের উঠা বসা, এখানে মিটিংয়ে যাওয়া, এটা করা ওইটা করা থেকে তারা প্রচুর পরিমাণের, এক কথায় একটা মেয়ে গ্রামের বাসায় বলে না যে মানে মেয়েরা ঘরের বাইরে থাকলে যা হয় আর কি, তাই হয়ে গেছে। এরকম করে তখন চলতে আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়। আমি রোকন ভাইয়ের পরিবারের সাথে কথা বলি, তারাও তখন আমাকে গালাগালি করে। তারাও তখন সে জায়গা থেকে বলে, মানে রোকন ভাই নাকি আমার কথা বলছে যে আমি নাকি ওনারে তন্নির সাথে পরিচয় করাই দিছি, এই জন্য ওনার পরিবার আমাকে খুব গালাগালি করে, আমাকে কোনোভাবেই মানতেছে না ওনার পরিবারও। সেখানে ওনার পরিবারের সাথে থাইকা অনেক কষ্টের পরে আমি তোমার সাথে পুনরায় আবারও যোগাযোগ করি এবং আমি তোমাকে বলি যে তোমার দেখো, আজকে রোকন ভাইয়ের এই পরিণতির জন্য কিন্তু আমিই দায়ী। তো যা হবার তা হয়েছে, তুমি ওনারা ছেড়ে দাও, তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে। ওই কিন্তু এই যে আমি জেলে গেছি, আমার সাথে একটা বারের জন্য যোগাযোগ করে নেই। ওই তখন তমা আরও বলতেছে যে রোকন ভাই নাকি তন্নিরে মারছে, এরপরে আরও মারছে, মানে তমা দিতে আছে রোকন ভাইয়ের দোষ, এবং রোকন ভাইয়ের পরিবার দিতে আছে তন্নির দোষ। এভাবেই মনে করেন হচ্ছে। তো যাই হোক, তারপর আমি তমারে ধইরা কোনোভাবে আমি রোকন ভাইরে আবারও জেল থেকে বের করে আনলাম, মামলা ডিসমিস করলাম, কইরা ওনার আইনা দিলাম। আইনা দেওয়ার পরে এই তমা আর তন্নির সাথে আর কোনো যোগাযোগ রোকন ভাই রাখে নাই, এবং আমি তখন মাঝে মাঝে তোমার সাথে কথা বলতাম, মানে এখানে ওইখানে একটু কথা বলতাম। কিন্তু কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বুঝে গেছি যে ভাই তোমা এখন এমন একটা জায়গায় চলে গেছে, মানে সে জায়গা থেকে আমি ওরে কখনোই নিচে নামাইতে পারবো না। মানে ওর কলে এমন মানুষরা চলে আসে যে মানুষগুলোকে দেখা আমার জন্য ড্রিম, স্বপ্ন। এরপরে নিজেই চিন্তা করলাম যে একটা সময় তো আমার সাথে থাকলে বিপদে পড়ে যাব, ও যে কোনো সময় বিপদে ফেলে দিবে আমাকে, এবং আমি সেখান থেকে কোনোভাবে ছুটে আসছি। এবং তোমার সাথে আমার থাকা অবস্থায় আমি আরও কিছু জিনিস এক্সপিরিয়েন্স করি, যেটা আমি বললে হয়তো অনেকে কেঁপে উঠবে। এই তমা এবং তন্নি 2 বোন মিলে এই পর্যন্ত টোটাল প্রায় 12টা বিয়ে করে। রোকন ভাইকে বিয়ে করার আগেও তন্নির আরও বিয়ে হয়, এবং আমার সাথে তোমার সম্পর্ক হওয়ার আগেও তোমার আরও বিয়ে হয়, এবং তারপরেও 2 বোন মিলে এখনও বিয়ে করে যাচ্ছে। এরা 2 বোনে একইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পপতি বা বড় বড় লোকদেরকে টার্গেট করে, এবং কিছু টাকা কাবিনে তাদেরকে বিয়ে করে, এবং বিয়ে হওয়ার পরে ওই লোকগুলোর নামে তখন তারা মামলা করে। তাদের হাতে লয়ার থেকে শুরু করে প্রশাসনিক লেভেলের অনেক ভালো ভালো লোকজন আছে, তাদেরকে দিয়ে তখন মামলা দায়ের করায়। কাবিনের টাকা তো নেয় ওই লোককে জেল খাটায়, পরিবারের কাছ থেকে টাকা নিয়ে পরে অনেক কষ্ট পরে ছাড়াছাড়ি করে, যেমনটি রোকন ভাইয়ের বেলায় হয়েছিল। কাবিনের টাকা দেওয়ার পরেও রোকন ভাই প্রায় 5 থেকে 7 লাখ টাকা খরচ করে জেল থেকে বেরোইছে। তো এরকম করে আমি খবর পাইলাম শেষ পর্যন্ত যে এই 2 বোন মিলে টোটাল 12টা বিয়ে করে, ওদের প্রায় 12টা হাজব্যান্ড 2 বোনের মিলিয়ে।
এবং এরকমই তারা বিভিন্ন জায়গায় যায়, অসহায় সাজে, গরিব সাজে, এক এক সময় এক এক জায়গায় গিয়ে কোথাও বড়লোক, কখনো গরিব, মানে এক এক ভূমিকায় অভিনয় করে। এবং তাদের বেশিরভাগে থাকে প্রবাসীরা। প্রবাসীতে অনেক লোকজন আছে, তারা প্রবাসীতে ভালো ভালো টাকা ইনকাম করে, ভালো পজিশনের অবস্থায় আছে। ওই লোকগুলোর সাথে রিলেশন করার পরে ওই লোকগুলো তখন বলে যে আসো বিদেশে, আসো ঘুরে যাও। তো তখন তারা পাসপোর্টের কপি পাঠায়, ওই লোকগুলো তখন তাদেরকে বিদেশ নিয়ে যায়, তাদের সাথে বিদেশে গিয়ে কয়েকদিন থাকে, সেখান থেকে বিয়ে করে একটা মোটা অঙ্কের কাবিনের। এরপরে টাকা তো নেই, পরে কাবিনের টাকা নিয়ে তারপরে ছেড়ে দেয়। এবং এটাই ছিল দুই বোনের ব্যবসা। এখনও তারা মোটামুটি ঢাকা শহর এগুলোই করে বেড়াচ্ছে। আমি যখন এই বিষয়গুলো তখন তোমার সাথে থাকা অবস্থায় বুঝে গেলাম যে তারা দুই বোন মিলে এই ধরনের পেশার সাথে জড়িত, তারা এগুলো করতেছে। আমি কোনো রকমে আমার ইজ্জত, সম্মান এবং যতটুকু আছে ততটুকু নিয়ে এই তোমার কাছ থেকে সরে আসছি। শেষ পর্যন্ত পরিবারকে বললাম যে বাংলাদেশটাই আর ভালো লাগে না, দেশের মধ্যেই প্রতারণা, ছলনা, যেখানে যাই সেখানে মেয়েদের কাছ থেকে ধোকা খাই। পরিবারের সাথে কথাবার্তা বলার পরে তারা তখন আমাকে একটা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি করাইছে ঢাকাতে। এবং ট্রেনিং সেন্টারে ভর্তি করার পরও সেখানেও আমার আরেক ঘটনা আছে, সেই ঘটনা না বলি অনেক লম্বা হয়ে যাবে। তো সেইখান থেকেও আমি একরকম ধোকা খাই, প্রতারণা খাই। সেই জায়গা থেকে আমি আবারও ফিরে আসি। তারপরে পরিবার মিলে আমাকে তখন লাস্ট পর্যন্ত একটা ভিসা কিনে কাতারে পাঠাই দেয়। দেন আমি এখন কাতারে আসি আলহামদুলিল্লাহ, কাতারে ভালো আছি। এখানে একটা দোকানে চাকরি করি, মাস শেষে ভালোই বেতন পাইতেছি, চলতেছি। এবং প্রতিটা রাতে আপনার জীবনের গল্পগুলো শুনে ভালো লাগে। আপনি যে অনেক প্রতারণার গল্প বলেন, অনেকেই কমেন্ট বক্সে লিখে দেখতে পাই যে এটা আসলে কতটুকু সত্য। ভাই, আপনি যেসব প্রতারণার গল্প মানুষকে শোনান, এর চেয়েও আরও বেশি প্রতারণা আমাদের এই পৃথিবীতে হয় না, শুধুমাত্র বাংলাদেশে না, সব দেশেই হয়। আপনি শুধুমাত্র বাংলাদেশের কথাই বলেন, কিন্তু বিভিন্ন দেশে এর চেয়েও আরও বড় প্রতারণাও হয়। এবং আমার জানা মতো আমার কফিলের একটা মেয়ে আছে, ওই মেয়েও ঠিক একই ক্যাটাগরিতে, বাংলাদেশি মেয়ে তোমার মতো এবং তন্নির মতো। সেও একইভাবে আরবের বিভিন্ন কান্ট্রির ছেলেদের সাথে রিলেশন করে এবং তার আজকে আরব দেশের ভিতরে কোনো কিছুর অভাব নাই। এই মেয়েও সেম একই ক্যাটাগরি। এরকম বিভিন্ন দেশে আছে। প্রতারণা যার সাথে হয় সেই বুঝে যে কত প্রতারক দুনিয়াতে আছে, আর যাদের সাথে হয় না তারা বুঝে না যে প্রতারণা বলতেও একটা শব্দ আছে। আপন বা যাই হোক, আপনার গল্পটা আমার ভালো লাগে। আপনার গল্প থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। বিশেষ করে আমার গল্পটা যদি আপনি প্রচার করেন, সেখান থেকে আমাদের মতো অচপাড়াগাঁয়ে থেকে যাওয়া অনেক ছেলেরা আছে যারা ঢাকা শহরে যায়, তারা অন্তত একটু শিখবে যে এই ধরনের মেয়েগুলোর কাছ থেকে দূরে থাকবে। এই জন্য আমার গল্পটা আপনি প্রচার করবেন। আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা। কাতার থেকে আমি হৃদয় হাসান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের মুন্সিগঞ্জের বা হৃদয়ের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আসলেই এক ভিন্ন রকম গল্প ছিল। তমা এবং তন্নিকে নিয়ে আরও অনেক কথাবার্তা হৃদয় ভাই লিখেছে, তাদের প্রতারণার আরও অনেক কিছু আছে। এগুলো আমি লিখলাম না বা বললাম না। এবং এরই মাঝে উনি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে গিয়েছে একইভাবে আরেকটা প্রতারকের খপ্পরে পড়ে, সেটাও উনি আমাকে একটু বলেছে, আমি সেটা স্কিপ করে গেলাম। তবে যাই হোক, প্রতারণা হবেই, এটাই স্বাভাবিক। প্রতারকরা এই দুনিয়াতে থাকবে এবং বিভিন্ন মুখোশ পরে প্রতারণা করে যাবে, এবং সেইটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং বাঁচার জন্য মানুষের জীবন থেকে শিক্ষা নিতে হবে। যেমন আজকে হৃদয় ভাইয়ের জীবনে যা ঘটে গেছে, এরকম অনেক ছেলে আছে যারা মফস্বল সিটি থেকে রাজধানী ঢাকাতে যায় এবং গিয়ে এই ধরনের রমণীদের খপ্পরে পড়ে। আসলে ভাই, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, জীবনের গল্পের অনুষ্ঠানটা করতে গিয়ে আমি এমনও গল্প পাই যেটা আমাকে হৃদয় ভাই বললো যে ভাই অনেকেই বিশ্বাস করে না, বা অনেকেই বলে যে এটাও কি সত্য। যেটা আমি একটা কথা বলি, আমি এরকমও গল্প পাই যেটা প্রচার করার মতো কোনো ভাষা আমার নাই, আমি এটা প্রচার করতে পারবো না। এই ধরনের গল্প আমি পাই। আমার স্টুডিওতে এরকম মানুষরা চলে আসে এমন গল্প বলার জন্য। তো আমি যদিও গল্পের নাম ঠিকানাগুলো হাইড করি বলি, কারণ নাম ঠিকানা সব কিছু বলে যদি আমি এবং যার গল্প তাকে প্রেজেন্ট করে যদি গল্প বলতে যেতাম, তাহলে আমি আজকে 818তম পর্ব প্রচার করতে পারতাম না। এর অনেক আগে আমাকে আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়া লাগতো। তো আমি শুধুমাত্র নাম ঠিকানা হাইড করি, যার জন্য আমি অনেক অংশে গল্প বলে যাচ্ছি, বা খুব বেশি একটা আইনি ঝামেলায় পড়ি না। তারপর অনেক ঝামেলার মধ্যে আছি, তারপরও অনেক ঝামেলাই করতেছে। এ পর্যন্ত আসছি এবং অদূর পর্যন্ত আপনাদের দোয়া ভালোবাসা থাকলে যেতে পারবো। তো বন্ধুরা, আমার গল্প প্রচার করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা এই গল্প থেকে কিছু শিখেন। আজকে আমাদের হৃদয় হাসান ভাইয়ের সাথে যেটা হয়েছে সেটা আপনার সাথে না হোক, এই গল্প এই শিক্ষা নেন, তবেই আমার সার্থকতা। এবং আপনার 1 ঘন্টা ধরে গল্পটা শোনা, আপনার সময়টা কাজে লাগবে যদি আপনি হৃদয় ভাইয়ের জীবন থেকে কিছু শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।